রিদি, তোমাকে ভালোবাসি অনেক অনেক বেশি। কেন বুঝতে পারছো না তুমি? আমি সেই আগের আবির নেই, নিজেকে সম্পূর্ণভাবে তোমার করে দিয়েছি। নিজের মনের সব অন্ধকারগুলো সরিয়ে তোমার আলোয় নিজেকে ভরিয়ে দিতে চাই রিদি। আমাকে বেশি নয়, সামান্য একটু বুঝলেই হবে। আমার অনুভূতি দেখে তোমার হাসি পাচ্ছে, তাই না? হাসতে থাকো, অপমান করো যত খুশি। আজ ভালোবাসছি, সারা জীবন যদি বেঁচে থাকি ভালোই বাসবো তোমাকে। তবে যেদিন হারিয়ে যাব সেদিন এই পাগলটাকে তুমি খুঁজবে, খুব করে নিজের পাশে চাইবে, চিৎকার করে তোমার বলতে ইচ্ছা করবে, আবির ফিরে এসো। কিন্তু তুমি আমাকে পাবে না। আবির কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। সে এক কোনায় রেলিংয়ের সাথে হেলান দিয়ে বসলো। রিধি বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে। হাতে ওর কাচের চুড়ি, মেহেদি রাঙা হাত দিয়ে বৃষ্টির ফোঁটাকে ছুঁয়ে দিচ্ছে ও। প্রিয় মানুষের আক্ষেপ থাকে অনেক বেশি। এই আক্ষেপনার বিশালতা বেশ জোরালো হয়। সবাই প্রিয় মানুষকে আক্ষেপ করে বলে, ইস, আমি যদি ওই বৃষ্টি হতাম তাহলে তুমি হাত বাড়িয়ে আমাকে ছুঁয়ে দিতে। আবার কেউ বলে, আমি যদি রোদ হতাম তবে তোমার গায়ে মিশে যেতে পারতাম। কেউ বলে, আমি যদি দক্ষিণা বাতাস হতাম তাহলে তোমাকে শত মিছিল আর পথ পেরিয়ে তোমার চুল এলোমেলো করে দিয়ে ছুঁয়ে পালিয়ে যেতাম। ভালোবাসার মানুষের আক্ষেপতা বিশাল, কিন্তু পূরণের এক ঝোলো পরিমাণ পরিস্থিতি থাকে না। পরিস্থিতি তৈরি করে নিতে হয়। রিয়া আসলো রিদির পাশে। রিদি তাকালো রিয়ার দিকে। রিয়া বলল, রিদি আপু, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। ভাইয়ার সাথে তুমি ঠিক করছো না। মানে কি করেছি আমি? সে কখনো কোনো মেয়ের জন্য কাঁদেনি। কেঁদেছে তবে সেটা ভেঙচি দিয়ে, মজা করে। সে কান্নায় না কখনো পানি ছিল না। কিন্তু এই প্রথম দেখলাম সে কারোর জন্য কাঁদছে। আমার ভাইয়া কেমন ছিল আমি জানি, আর এখন কেমন সেটাও জানি। আমি ওর জন্য সাফাই কাটাতেও আসিনি, শুধু বলতে এসেছি ও কখনো কোনো মেয়ের জন্য হাত কাটাতে দূর, কান্না অবধি করেনি। আমি কিন্তু তোমার জন্য হাত কাটিনি। সে যা করে নিজের জন্যই, অন্যের জন্য সেটা করে যেটা ওর কাছে তার প্রতি ভালোবাসা। সে নিজেকে শাস্তি দেবে, কিন্তু অন্যের কষ্ট হয় এমন কিছু করবে না। তাই তো নিজেকে শাস্তি দিচ্ছে। সে মজার প্ল্যান করে হাত কাটেনি। সে আপনার সামনে নিজের ব্যর্থতা প্রকাশ করার জন্য এমন করেছে। কিন্তু আপনি সেই কাটার ওপরে ঝালে গুঁড়ো ঢেলে দিলেন। এতটা নিষ্ঠুর হয়ে গেলেন আপনি। সেইভাবেই চলে গেছে বাইক নিয়ে কোথায়। ভাইয়াকে আমি এভাবে শেষ হতে দেখতে পাচ্ছি না আপু। প্লিজ আপনাকে অনুরোধ করছি, ভাইয়ার পাশে দাঁড়ান একটু প্লিজ। দেখো রিয়া, তোমার ভাইয়া যা করেছে বা যা করছে সবটাই ওর নিজের প্ল্যান। একটা মেয়েকে পটাতে তোমার ভাইয়ের মতো ছেলেরা কি না করে। তোমার ভাইয়া তো এমনিতেই মেয়ে পটানোর ওস্তাদ। এখন কোনো ট্রিক্স কাজ করছে না, তাই পাগলামির সিদ্ধান্ত নিয়েছে। এসব বুঝি তো আমি। আমাকে বলতে এসো না কিছু। তোমার ভাইয়ের মুখটাও দেখতে ইচ্ছে করে না আমার। প্লিজ কখনো আমার সামনে তোমার ভাইয়ের কথা বলবে না। রিধি কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। রিয়া অবাক হয়ে রিধি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। অপ্রটা আসলো রিয়ার কাছে। তানজিম বলল, কি বললো রিধি? সে কি আবিরের সাথে কথা বলবি? না, রিধি আর ভাইয়াকে সহ্য করতে পারছে না। সব দোষ আমার জন্য এমন হয়েছে। বাট তিশাপুর কষ্টটা দেখে মনে হয়েছিল সবটাই ঠিক, কিন্তু পরে যেন সব ভুলিয়ে গেছে। বাদ দাও ওসব, ওগুলো ভেবে এখন কোনো কাজ নেই। তোমার মাকে ফোন দাও, আমরা কথা বলবো। আম্মুকে জানানো যাবে না। আম্মু জানলে অনেক প্রবলেম হবে। মামারাও জড়িয়ে যাবে তখন ব্যাপারটাতে। তুমি কি ভাবছো তোমার মামা চুপ করে আছে বলে তিনি কিছুই বলে না? বিয়েটা শেষ হোক, তিনি এইসব নিয়ে কথা বলবেই। আন্টির নাম্বারটা দাও প্লিজ। রিয়ার থেকে ওরা তিনজন নীলিমা বেগমের নাম্বার নিল। অপ্র ফোন দেয়, সালাম দিয়ে আর নিজের পরিচয় দিয়ে সবকিছু খুলে বলল। ওপাশ থেকে উত্তেজিত হয়ে নীলিমা বেগম বলল, ভেবেছিলাম কখনো গ্রামে যাব না, কিন্তু না, এবার আমার আসতেই হবে। তোমরা এগিয়ে এসো, আমি আসছি। আবির বা বাড়ির কেউ যেন না জানে আমি আসছি।
জি আন্টি, আমরা থাকছি, আপনি চলে আসুন। আশরাফ সাহেবের চোখে মুখে বেশ চিন্তার ছাপ। তিনি নীরব সাহেবের পাশে বসে আছে। নীরব সাহেব আশরাফের দিকে তাকায়। তুই কি কিছু ভাবছিস? না মানে একটা কথা তোকে বলার চেষ্টা করছি অনেক আগে থেকে। কি কথা বল। না মানে ভয় হচ্ছে তুই যদি আবার রাগ করিস। রাগ করার কথা, আমি তো তোর বন্ধু ছাড়া আর কেউ না। আশরাফ, এসব কি বলিস তুই? দেখ, রাগ করার মতো কথা তুই এবার বললি। আচ্ছা বাদ দে, তাহলে বলেই ফেলি। আসলে আমি ভাবছি কি, যেহেতু বাড়ির সবাই জানে আবির রিদিকে ভালোবাসে, সবার সামনেই ভালোবাসি বলল, কেমন হয় যদি আবির আর রিধির একসাথে বিয়ে দেই? নীরব সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো। আশরাফ সাহেব এমন একটা প্রস্তাব প্রকাশ করবে যার জন্য নীরব সাহেব মোটেও প্রস্তুত ছিলেন না। কি বলবে তিনি ভাবতে থাকলেন। কিছু সময় পর বলল, ছোট থেকে তুই আর আমি বড় হয়েছি, মাঝখান থেকে সবকিছু এলোমেলো হয়ে যায়। আবার পরে আমরা ঠিক হয়ে গিয়েছিলাম, আমাদের সম্পর্কটাও ঠিক হয়ে যায়। আর তোর আর আমার সম্পর্কে অনেক বাধা ধরা ব্যাপার ছিল, রাগ অভিমান ছিল সম্পর্কে। সেই রাগের কারণটা তুই ভালো করে জানিস, আর সেটা হলো নীলিমা। আবির আমার ছেলে না, আবিরকে আমি ভালোবাসি। তিশা, চৈতি, সুপ্তি সবাইকে আমি ভালোবাসি। আবিরের থেকে ওরাও আমার কাছে কম কিছু না। আবির সবার সাথে যা করেছে সেটা একেবারে ফেলে দেওয়ার মতো না। আবির যে হৃদের সাথে এমন করবে না সেটার কি কারণ থাকবে? বড় কথা, নীলিমার ছেলেও। নীলিমা এমনিতেই গ্রামে আসতে চায় না, তার উপর এত বড় একটা সিদ্ধান্তে নীলিমা কখনোই রাজি হবে না। দেখ নীরব, অতীতে যা হয়েছিল সেসব তো আমরা ভুলে যেয়ে একসাথে আছি। তাহলে কেন নীলি পারবে না? কিসের ইগো ওর? আর আবির রিধিকে ভালোবাসে সত্যি। আবিরের চোখে রিধির প্রতি বহু আগে আমি ভালোবাসা দেখেছি, যা তুই অতীতে টের পাসনি। আমি চাই না আমার মতো রিধির বা আবিরের হাল হোক। যা তুই পারিসনি সেটা আমি পারবো না, এমন তো না? আবির রাজি হলেও দুজন মানুষ রাজি হবে না তোর সিদ্ধান্তে। তারা হলো রিধি আর নীলিমা। রিধি রাজি না হলে কিছুই করতে পারবি না, জোর করে কিছু করতেও দেবে না আমি। আবির এই দুজনকেই রাজি করাবে, রিধিকেও সাথে ওর মাকেও। তুই দেখিস সম্পর্কটা সেই ছোটবেলার থেকেও অনেক বেশি ভালো হবে, যা সম্পন্ন করবে আবির নিজেই। ওর উপর যথেষ্ট ভরসা আছে। আচ্ছা বুঝলাম, বাট আবির কোথায়? নীলিমা এখন যেন এসব না জানে। ও জানলে অনেক প্রবলেম হবে, মনে রাখিস। নীলিমা এখানে আসবে না, আর যদি আসে তাহলে ভালো কিছু হবে না। আপাতত আবির রিধিকে নিয়ে থাকুক। মিয়া আর বিবি যদি এক থাকে তাহলে কোনো কিচ্ছুতেই সমস্যা নেই। কিন্তু আবির করেটা কি? ওর বাবা মায়ের প্রাচুর্য দেখি রিধিকে তুলে দিবি? জানি না, বাট আবির যা করুক সে ভালো একটা ছেলে। বুঝলাম, কিন্তু ভুলে যাস না রিধির উপর আমারও ভালোবাসা আছে, তাই আমি রিধির সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না। আচ্ছা সে পরে দেখা যাবে। চল, আবির কোথায়, তাকে মানসিকভাবে সাপোর্ট করি। হঠাৎ করেই সবকিছু যেন উল্টো দিকে যেতে থাকে। প্লেবয় আবির ভালোবাসার জন্য কাঁদছে, আর একদিকে অতীতে কি হয়েছিল সেসব আবার সামনে আসতে যাচ্ছে। অন্যদিকে রিধির মনে আবিরের প্রতি ভালোবাসা ছিল বিশাল, কিন্তু সেসব এখন ঘৃণায় পরিণত হয়েছে। রিধি চাইলেও পারছে না আবিরকে গ্রহণ করতে। বারবার মনে হচ্ছে রিধির আবির হলো প্লে বয়, সে কখনো ভালোবাসতে পারবে না কাউকে। সে যা করবে সবটাই নাটক। মেয়েরা কষ্ট পেলেও ছেলেদের কিছু যায় আসে না। আবিরের তো কখনো কষ্ট হবে না। কান্নার অভিনয় করছে আবির, কখনো চাই না আমি তাকে। আবিরের প্রচণ্ড ঠান্ডা লাগছে। নিজের কপালে হাত রাখে আবির। বৃষ্টির পানিতে বসে আছে কয়েক ঘন্টা ধরে। আবিরের প্রচণ্ড ঠান্ডা লাগছে। নিজের কপালে হাত রাখে আবির। বৃষ্টির পানিতে বসে আছে কয়েক ঘন্টা ধরে। গা পুড়ে যাচ্ছে জ্বরে। আবির উঠতে পারছে না এখান থেকে। দুপুর ছাড়িয়ে বিকেল হয়েছে। সন্ধ্যার সময়ের অপেক্ষা বেশি নেই। না খেয়ে আছে সারাদিন আবির। রাতেও ঘুমোতে পারেনি ও। তার উপর ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসেনি আবিরের। লাগাতার সিগারেট খেয়েছে আবির। কিছুক্ষণ আগে থেকেই গা থেকে রক্ত ঝরিয়েছে। সব কিছু আবিরের নিয়ন্ত্রণের বাইরে। নিজেকে সামলে রাখা ছেলেটা এখন ভালোবাসার জন্য নিজেকে নিঃশেষ করে দিচ্ছে।
যা কেউ কোনোদিন ভাবেনি। আবিরের শরীর এখন অনেক দুর্বল, সে উঠে দাঁড়াতেও পারছে না। বৃষ্টির গতি আরও বাড়তে লাগলো। এদিকে অপ্ররা, আশরাফ আর নীরব সাহেব বেরিয়ে পড়ল আবিরকে খুঁজতে। অনেক জায়গায় খুঁজেছে আবিরকে, কিন্তু আবির কোথাও নেই। আবির বসা থেকে উঠে দাঁড়ালো, কোনো রকম নিজেকে সামলে নিয়ে বাইকের কাছে আসলো। চাবির সাহায্যে বাইক স্টার্ট দিল ও। মাথা কাজ করছে না যেন আবিরের। সেলফ স্টার্ট বলে সে পায়ে স্টার্ট দিতে যায়। পরক্ষণে মনে পড়ে ওর বাইক স্টার্ট দিয়ে ও পরিচিত রাস্তার দিকে এগিয়ে আসতে থাকে। কিছু দূর যেয়ে আবিরের চোখ যেন অন্ধকার হয়ে আসতে থাকে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে ওর। সে এসবকে পাত্তা না দিয়ে বাইকের স্পিড বাড়াতে থাকে। পাকা রাস্তায় পানি জমে থাকায় আর সামনে থেকে আরও একটি বাইক আসায় আবির সামনের ব্রেক চেপে ধরল। অথচ বাইকটা অনেক দূরে। আবিরের মনে হচ্ছে সে সামনের বাইকে ধাক্কা দেবে যদি ব্রেক না করে। বাইকের চাকা পানির মধ্যে থাকায় আর ব্রেক করাতে স্লিপ কাটতে থাকে। প্রথমে আবির বাইকটাকে হালকাভাবে কন্ট্রোল করলেও পরে সামনের চাকা জোরে ঘুরে থাকে। আবির রাস্তার উপর ধপ করে পড়ে গেছে। বাইকটা আরও পিছলিয়ে দৌড়ে যেতে থাকে। আবির রাস্তার একপাশে পড়লেও বাইকের গতির জন্য বাইক তখনও যেতে থাকে। আবির ওঠার চেষ্টা করলো, কিন্তু সে নিচে তাকিয়ে দেখে মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আর রক্তগুলো রাস্তায় জমা পানির সাথে মিশে যাচ্ছে। ঝুম বৃষ্টির সাথে লাল তাজা রক্ত যেন আবিরকে দুর্বল করে দিয়েছে। আবির হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ওরা শক্তি নেই। সব কিছু কেমন অন্ধকার হতে থাকে। চোখে বেশ জোরে ঘুম এসে কর্নারা শুরু করে দিয়েছে। চারপাশে কাউকে দেখতে পাচ্ছে না আবির। যে বাইকটা আসছিল সেটা আসলে আবিরের ভ্রম ছিল। আবির পানির মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়ে রাস্তায়। ওর আর কিছু মনে নেই। তারপর অপ্ররা আর নীরব ও আশরাফ সাহেব গাড়ি নিয়ে এগিয়ে আসে আবিরের দিকে। আবিরের গাড়ি দূর থেকে পড়ে থাকতে দেখেছে ওরা। তাড়াতাড়ি গাড়ির কাছে আসলো ওরা। সামনে তাকিয়ে দেখে আবির পড়ে আছে। ওরা দৌড়ে আসলো আবিরের কাছে। কয়েকজন ডাকাডাকি করলো আবিরকে, কিন্তু আবির গভীর ঘুমে আচ্ছন্ন। আবির চোখ খুলে তাকায়। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। পাশে অব্র, ওর মামা, আশরাফ সাহেব আর তানজিমদের দেখলো। আবিরকে ওরা সবাই বিকেলে হসপিটালে এনেছে। হাতে ব্যান্ডেজ, মাথাটাও ব্যান্ডেজ করা। হাত ভাঙেনি, কাঁচা দাগ থেকে রক্ত বের হচ্ছিল, তাই ব্যান্ডেজ করে দিয়েছে। মাথায় ভালো মতো চোট পেলেও আবির সুস্থ আছে। এখন কেমন আছিস আবির? ভালো। ঠিক আছিস তো তুই? মামা, ঠিক আছি। কেন করছিস এমন পাগলামি? শোন, পাগলামি তার জন্যই করা যায় যে তোর এই পাগলামির মূল্য দেবে। সহজে পাওয়া আর কেড়ে খাওয়ার মধ্যে অনেক পার্থক্য মামা। আমি হসপিটালে থাকবো না, বাসায় নিয়ে চলো। আচ্ছা, তাহলে আপনার আবিরকে নিয়ে যান, আমাদের একটু কাজ আছে, সেটা করে আমরা আসি। অব্র কথাটা বলে কেবিন থেকে বের হলো। ওর সাথে তানজিম আর অব্ররাও আছে। নীলিমা বেগম ওদেরকে ফোন দিয়েছে, তাই তাড়াতাড়ি বের হয়ে চলে যায় ওরা। এদিকে আবিরকে নিয়ে নীরব মামারা বাড়িতে আসলো। আবিরকে দেখে ওর বাবা রাহুল সাহেব করুণ দৃষ্টিতে তাকালো। আশরাফ সাহেব বাড়িতে ফোন করে আগেই সব কিছু বলেছিল, কিন্তু কাউকে আসতে দেয়নি হাসপাতালে। রিয়া আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তুই ঢাকাতে ফিরে চল, এখানে থাকলে তুই ভালো থাকবি না। আবির রীতির দিকে তাকালো। বাড়ির সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে চারপাশে। বড় মামি, ছোট মামি সবাই আসলো আবিরের কাছে। ওদের সবার চোখে পানি। আবিরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে ওরা। আবির বলল, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আর এত তাড়াতাড়ি আমি যাচ্ছি না। আমি চলে গেলে একজন অনেক বেশি খুশি হলেও আমি তাকে না নিয়ে যাব না এখান থেকে। কথাগুলো রিধির দিকে তাকিয়ে বলল আবির। রিধি আবিরের দিকে তাকিয়ে চলে যায় সেখান থেকে। আবির মনে মনে হাসল। রিধি, তুমি যতই আমাকে এড়িয়ে যাও না কেন, আমি ঠিকই তোমাকে আমার করেই নেব। আবির এখন কেমন আছে? নীলিমা বেগমের কথা শুনে অব্ররের সামনে তাকালো। একজন সুন্দরী মডার্ন টাইপ মহিলা তিনজনের সামনে এসে দাঁড়িয়েছে। ওরা গ্রামের প্রবেশের রাস্তায় দাঁড়িয়ে আছে। নীলিমা বেগম গাড়ি থেকে আসলো ওদের সামনে। আবিরের কাছ থেকে নীলিমা বেগম অনেক আগেই তিনজনের ছবি দেখেছিল, তাই চিনতে ভুল হয়নি।
কিন্তু ওরা নীলিমা বেগমকে চেনে না। তবে মহিলার মুখে আবিরের নাম শুনে বোঝা যায় এটাই আবিরের মা। জি আন্টি, ও এখন ভালো আছে। গাড়িতে উঠে বসো আর সোজা তোমাদের এমপি সোহেল আহমেদের বাড়িতে চলো। মানে ও এখানে কেন? তোমাদের থেকেই তো শুনেছি আবির ওনার মেয়ের সাথে ফ্ল্যাট করেছে, তাই ওনার সাথে একটু দেখা করা দরকার। কিন্তু উনি তো আপনার ভাইয়ার শত্রু। শাট আপ! আমি এখানে ভাইয়ের জন্য আসিনি, এসেছি আবিরের জন্য। তাই আগে আমার ছেলে ভালোটা দেখতে হবে। আমি জানি এখন ওকে সরাসরি বললে আসবে না, তাই একটু অন্যভাবে ট্রাই করছি। তোমাদের আসতে বলেছি কারণ আমার কাজে তোমাদের দরকার পড়বে। ওরা তিনজন কোনো কথা বলতো না। নীরব, রাহুল, আশরাফ আর আবির চেয়েছিল নীলিমা বেগম যেন এখন গ্রামে না আসে। আবিরের কাজে উনি সম্মতি দেবে না, আর কাউকে তিনি সাপোর্টও করবেন না, বরং আরও ঝামেলা হবে। তাই আবিরের সব কিছু নীলিমা অবধি পৌঁছতে দেয়নি। কিন্তু অপররা ঠিকই নীলিমা বেগমকে ডেকেছে। এটা সোহেল আহমেদের বাড়ি। অপরের কথা শুনে ড্রাইভার গাড়ি ব্রেক করলো। নীলিমা ওদের সবাইকে ওনার পিছনে আসতে বলল। নীলিমা বেগম সোহেল আহমেদের বাড়িতে প্রবেশ করলেন। সোহেল আহমেদ সোফায় বসে চা খাচ্ছেন। নীলিমাকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালেন। আরে নীলিমা, যে সেই ছোটোবেলার নীলিমা আজ আমার সামনে এসেছে। বলেছিলাম না একদিন তুমি আমার কাছেই আসবে। আমি ছোটবেলার ঘটনা বর্ণনা করতে আসিনি মিস্টার সোহেল সাহেব, আর যেসব মনেও করতে চাই না। ওকে, নেভার মাইন্ড, প্লিজ বসো। আমি তো ভাবতেই পারছি না দেশের একজন বিজনেস আইকন আমার মতো গরিবের বাড়িতে কেন। যখন প্রয়োজন পড়ে মানুষ, তখন বাঘের সামনে দিয়ে কাঠও কুড়িয়ে আনতে পারে। ঠিক। তা আমার কাছে কি প্রয়োজন? নীলিমা বেগমের সামনে চা এনে রাখা হলো। পাশে সোফাতে অপররা বসেছে। এখন ওরা একটু একটু আন্দাজ করতে পেরেছে আমিরের আম্মুকে হয়তো ডাকা ঠিক হয়নি, কারণ বেশ বড় রকমের ঝামেলা হতে যাচ্ছে। কিন্তু এখন আর এসব ভেবে লাভ নেই। নীলিমা বেগম বলল, আমি ভনিতা পছন্দ করি না। তোমার সাথে এত বছর পর দেখা করে নিশ্চয়ই ছোট কিছু বলার জন্য আসিনি। সেটা তো বুঝতেই পেরেছি। আমি এখানে বিজনেস আলাপও করতে আসিনি। বিজনেস নিয়ে কথা বলতে আসলে আমার পাশে অনেক সিকিউরিটি আর আমার অফিসের লোকেরাই থাকতো, কিন্তু এখানে তোমার গ্রামের ছেলেগুলো আছে, সাথে সাধারণভাবেই এসেছি আমি। বলো কি জন্য এসেছো? বিজনেস করবা নাকি আমিও? তোমার মেয়ে জেরিনের সাথে আমার ছেলের বিয়ের প্রস্তাব এনেছি। নীলিমা বেগমের কথা শুনে চারজন লোক বসা থেকে চমকে উঠে দাঁড়ালো। অব্র, তানজিম আর নিশাত এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই শুরু হয়ে গেছে। ওরা চেয়েছিল আবির ওর মাকে দেখে হয়তো বর্তমানে যে অবস্থা সেখান থেকে বের হতে পারবে, এই জন্য ওর মাকে ডেকেছিল ওরা। কিন্তু তিনি এসে এভাবে মাইন্ড গেম খেলবে ভাবতেই পারেনি। আবিরকে বোঝানো দূরের কথা, উল্টো ঝামেলাতে ফেলে দিল। সোহেল সাহেব অবাক হয়ে তাকালো নীলিমা বেগমের দিকে। ছোটবেলায় কতই না কাছে আসার চেষ্টা ছিল সোহেলের, কিন্তু সেই চেষ্টা বারবার ব্যর্থতায় রূপ নিয়েছে। নীলিমা যেমন রাগী ছিল, তেমনই কোনো ছেলে নীলিমাকে কিছু বললেই সেখানে নীলিমা মারামারি শুরু করত। অনেক ছেলে তাকে ভয় পেত, কিন্তু সোহেল ছিল ব্যতিক্রম। সে যাই হোক, সোহেল অবাক হয়ে বলল, আমি কি স্বপ্ন দেখছি? আমার মেয়ে জেরিনের সাথে তোমার ছেলের বিয়ের প্রস্তাবটা কি স্বপ্ন হলো? সোহেল, ভালো করেই জানো আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না। জেরিনের সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? রাজি না মানে? তোমার ছেলের সাথে আমি কেন? দেশের সব বড় বড় পর্যায়ের মানুষরা তার মেয়েকে তোমার ছেলের সাথে বিয়ে দিতে প্রস্তুত। বিয়েটা খুব তাড়াতাড়ি হবে। কিন্তু জেরিনের থেকে একটু শুনে তো নেই। সোহেল আহমেদ ওনার মেয়ে জেরিনকে ডাকলো। জেরিন উপর থেকে নিচে আসতে থাকে। নীলিমা বেগমকে জেরিন চেনে না। সোহেলের পাশে এসে বসলো জেরিন। ডাকলে কেন আপু? এ হলো নীলিমা, আমার ছোটবেলার বান্ধবী। ওর ছেলের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। কি?
কিন্তু আমি তো একজনকে পছন্দ করি, ভালোবাসি। কি বলিস তুই? কে সে ছেলে? ওই যে নীরব সাহেবের জমিতে পিলার দিয়ে দিতে গিয়েছিলাম না, একটা ছেলে বাধা দিয়েছিল। আবির নাম ওর। নীরব সাহেবের ভাগ্নে হয়, ঢাকা থেকে এসেছে। গাধি, ওটা আমারই ছেলে। কি, আবির তোমার ছেলে? ও আমারই ছেলে। ওর সাথে জেরিনকে বিয়ে দিতে চাই। তোমাদের কোনো দ্বিমত আছে? না না, আমাদের কোনো দ্বিমত নেই। গুড। আমি বিজনেস আর আত্মীয়তা এক করি না, কিন্তু দুই জায়গাতে না শুনতে অভ্যস্ত নই আমি। চলো এবার আমার সাথে নীরব সাহেবের বাড়িতে আবিরকে আনতে হবে। নীলিমা বেগম কথাটা বলে উঠে দাঁড়ালো। সোহেল নীলিমাকে খুব ভালো করেই চেনে। নীলিমাকে ম্যাগাজিন কিংবা পত্রিকাতে প্রায় সময় দেখা যায়। নীলিমার মাথায় আইডি সব সময় ঘুরে থাকে। নীলিমা যা করে ভেবেই করে। এই অবধি নীলিমা কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। এই জন্য সোহেল নীলিমার প্রতি একটু বেশি উইক। নীলিমা দরজার দিকে এগিয়ে যায়। সোহেল বলল, নীলি, তুমি এখনো সেই আগের মতোই সুন্দরী আছো। নীলিমা কিঞ্চিত রাগী ভাব নিয়ে বলল, তুমিও এখনো সেই আগের মতো বেয়াদব আছো। সোহেল মুচকি হাসল। নীলিমা বাইরে বের হয়। দুটো গাড়ি নীরব সাহেবের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। অব্র, তানসিম আর নিশাদ বোকার মতো শুধু সব দেখছে। এখন ওদের কিছুই করার নেই। নিশাদ আস্তে গলায় বলল, কি ভাবছিস এখন? আবিরের থেকে শুনেছি আন্টি আসার কথা বলতে পারতাম, কিন্তু এখন আবিরের জন্য আর কিছুই করতে পারছি না। তিশার সাথে যদি আন্টির বিয়ের কথা বলতো সেটা মেনে নিতে পারতাম, কিন্তু এভাবে জেরিনের সাথে। দোষটা সব আমাদের। আন্টিকে সব কিছু না বললেও হতো। এই চুপ থাক, যা হয়েছে এখন ফেরাতে পারবো না, আবিরকে সব সামলাতে হবে। তোমরা ফিসফিস করে কি বলছো? ফিসফিসানি আমার একদম পছন্দ নয়। না মানে আন্টি, আবিরের মতো ছাড়াই বিয়ে ঠিক করে ফেললেন তো, ভাবছি আবির যদি আবার নাকচোজ করে দেয়। আবির জেদি আমি জানি, কিন্তু সে কখনো তার মায়ের সিদ্ধান্তের বাইরে যায়নি। আদর কম দিলেও সে আমাকে সম্মান করে অনেক। নীলিমা কথা বলে ফোন বের করলো। আশরাফ সাহেবের নাম্বারে ফোন দিল তিনি। একবার রিং হতেই ওপাশ থেকে আশরাফ সাহেব রিসিভ করলেন। কি ব্যাপার বেন সাহেবা, আজ তুমি নিজেই ফোন দিলে যে? কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। বলেছিলাম না রিধির সাথে আবিরকে বিয়ে দেব না, সেটাই করব আমি। তাই নাকি? কিন্তু আবির তো রিধির নেশায় পাগল হয়ে যাচ্ছে, আবিরকে সামলাবে কি করে? তাকে আমি নই, সামলানোর জন্য একজন আছে, আর সে আবিরকে ভালোবাসে। রিধি ছাড়া আবিরকে কেউ আর ভালোবাসবে না। আচ্ছা রাখি তাহলে, দেখা যাক কি হয়। নীলিমা ফোন কেটে দিল। আশরাফ সাহেব অবাক হয়, কারণ নীলিমার কণ্ঠে আজ নতুন কিছু শুনতে পেয়েছে, কিন্তু সেসব কি তিনি বুঝতে পারছেন না। নীরব সাহেব সহবাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আছে। আবির নিজের বিছানায় যেয়ে শুয়ে পড়েছে অনেকক্ষণ হলো। কেমন যেন অস্বস্তি লাগছে আবিরের। বারবার রীতিকে সে অনুভব করছে। গায়ে প্রচণ্ড জ্বর, মাথা ব্যথায় যেন সে চারপাশ ঘোলাটে দেখছে। রিধি আবিরের রুমে আসলো। আবির রিধিকে দেখে শোয়া থেকে উঠতে যাবে। রিধি বলল, ওঠার দরকার নেই। আচ্ছা কেন এমন করছেন? কি চান আপনি? আমাকে কষ্ট দিতে? আপনার পায়ে পড়ে বলি, আপনি আমার থেকে দূরে থাকুন, খুশি হবেন। এমন করে মজা পাচ্ছেন? আমাকে একটু শান্তিতে কেন থাকতে দিচ্ছেন না? আর কত অভিনয় দেখাবেন আপনার? আমি না আপনাকে যত দেখছি তত বিরক্ত হচ্ছি। এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না? আপনি কি পাগল? আরে পাগলেরাও তো ক্ষুধা লাগলে নিজের ভালোটা বুঝে খেতে যায়। আর আপনি কি শুরু করেছেন? না খেয়ে থাকছেন, সিগারেট খাচ্ছেন, ঘুমাচ্ছেন না। এসব কি প্রমাণ করতে চাচ্ছেন? ভাবছেন এসবের পিছনে আপনার অভিনয়টা কেউ বুঝবে না? এত নিচু নামতে পারেন না আপনার মতো ছেলেরা একটু ভালোবাসার বাজিতে জেতার জন্য? আপনাকে না দেখলে তা কখনোই বুঝতে পারতাম না। আপনাকে কুকুর, কুত্তা, বেয়াদব, স্যাঁচা এসব বলে এদিকে অপমান করা হবে। অনেক ছেলে দেখেছি, কিন্তু আপনার মতো জঘন্য ছেলে আমি
কোনো দিন দেখিনি। প্লিজ আপনি আমার পিছু ছেড়ে দেন, আমি আর নিতে পারছি না। রিধি কথাগুলো আবিরের দিকে তাকিয়ে বলল। আবিরের দুই চোখের কোনা বেয়ে পানির নিচে গড়িয়ে পড়ছে। রিধি কথাগুলো বলে চলে যাচ্ছিল। আবির ডাক দেয়। রিদি, ভেবেছিলাম আমার অসুস্থতায় তুমি হয়তো ব্যথিত হয়েছো। ভেবেছিলাম তুমি আসবে আর বলবে। আবির, নিজেকে আর কষ্ট দিও না, আমি আছি তোমার পাশে। ভেবেছিলাম আমার হাত ধরে বলবে। সরি, আর কখনো তোমাকে অ্যাভয়েড করব না। কিন্তু না রিদি, আমার সব ভাবনাগুলো ভুল। তোমাকে নিয়ে বোনা স্বপ্নগুলো তোমার অপমানের যতটা না নষ্ট হওয়ার কথা। মজার ব্যাপার হলো তুমি আমাকে গালি দিলেও স্বপ্নগুলো আরো বেশি প্রখর হচ্ছে। রিধি, তোমার পায়ে পড়ি, প্লিজ আর কষ্ট দিও না। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে ভালো থাকতে চাই। তুমি আমার কাছে আকাশের মাঝে বিশালতার উপমা। তুমি তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। হারামি, তোর নাটক বন্ধ কর। এসেছিলাম তোকে ভালোভাবে বোঝাতে, কিন্তু না, তুই তো শালা ভালোভাবেই বুঝবি না। তোর সাথে কথা বলাটাই আমার ভুল। মর তুই। রিধি কথাগুলো বলেই চলে গেল। আবির জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। ঠিক তখনই নিচ থেকে কলিং বেলের শব্দ শুনতে পেল আবির। শুধু আবির নয়, বাড়ির সবাই শুনতে পেল। নীরব সাহেব বলল। এই অসময় আবার কি হলো? নীরব সাহেব হেঁটে দরজা খুললেন। দরজার ওপাশে তাকিয়ে দেখলো সোহেল আহমেদ দাঁড়িয়ে আছে। পাশে ওনার মেয়ে জেরিন, আর পিছনে দাঁড়িয়ে আছে অব্র, তানজিম আর নিশাদ। নীরব সাহেব বলল। কি ব্যাপার অভ্র, এনারা এখানে কেন? কেমন আছেন নীরব সাহেব? ভিতরে আসতে বলবেন না? ভালো, কেন এসেছেন এখানে? একটা বিশেষ প্রস্তাব নিয়ে। বিশেষ প্রস্তাব? সেটা কি? আমার মেয়ে জেরিনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। অভ্র, ওনাদেরকে তুই এসব কথা বলার জন্য এখানে এনেছিস? ওরা কেউ বলেনি, ভেতরে যেয়ে বসে কথা বলি। আশরাফ, ভিতরে নিয়ে আয় ওদের। 1 মিনিট, আমার এক বিশেষ অতিথি ওর সাথে এসেছে। সে কিন্তু আমার অতিথি, আপনাদের সাথে তিনিও জেরিনের বিয়ে নিয়ে কথা বলবে। দেখুন, আপনি ভালো করেই জানেন আমাদের বাড়িতে বিয়ে দেওয়ার মতো কোনো ছেলে নেই। সো আপনার বিশেষ অতিথিকে ডাকুন। কি জন্য এসেছেন সেটা চটপট বলে চলে যান। কই আমার বিশেষ অতিথি? আসো ভেতরে। অব্র চুপ থাকলো। সোহেল কথা বলে সামনে থেকে সরে যায়। সোহেলের দৃষ্টি অনুসরণ করে সবাই সেদিকে তাকালো। চমকে ওঠে সবাই। আশরাফ সাহেব অবাক হয়ে তাকিয়ে আছে। নীরব সাহেব কোনো কথা বলতে পারছেন না, কারণ বাইরে যে দাঁড়িয়ে আছে সে হলো নীলিমা, নীরবের বোন। নীলিমা বেগম এগিয়ে আসতে থাকে। সবাই ওনার দিকে তাকিয়ে আছে। সোহেলের সাথে তিনি ভিতরে প্রবেশ করলেন। রাহুল সাহেব নীলিমাকে দেখে আরও বেশি অবাক হয়েছে, কারণ নীলিমাকে তিনি এখানে আসার কথা কল্পনাতেও নেয়নি। আর এমন সময় আসলো আবির অনেক অসুস্থ। খারাপ কিছু ঘটতে যাচ্ছে এবার। তুই এখানে? আমি নিজের ছেলেকে নিতে এসেছি। নীলি আপা, তুমি এখানে? আবিরের ছোট মামি বলল। ভাবি, আমি এখানে। আমার ছেলে কোথায়? ও কোনো কষ্ট পাচ্ছে না তো? নীলিমা, তুমি এসেছো? আবিরের বড় মামি এগিয়ে আসলো। সবার চোখে মুখে অবাকের প্রভাব লেগে আছে। বাচ্চারা ওনাকে দেখেনি এর আগে। তারপর নীলিমাকে হঠাৎ তার নিজের ভাইয়ের বাড়িতে দেখে অবাক হলো সবাই। নীলিমাকে ঘিরে দেখতে থাকে। সবচাইতে বেশি অবাক হয়েছে 3 জন মানুষ, নীরব সাহেব, রাহুল সাহেব আর আশরাফ সাহেব। কারণ নীলিমা হুট করে গ্রামে আসবে কখনো ভাবতেও পারেনি কেউ। রিয়া এসে ওর আম্মুকে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল। আম্মু, এখান থেকে নিয়ে চলো। ভাইয়া। রিয়া, শোন মা। রাহুল সাহেব রিয়াকে কথাগুলো বলতে দিল না। নীলিমা জানেও না আবির অ্যাক্সিডেন্ট করেছে। আবিরের বড় মামি বলল। কেউ এখান থেকে কোথাও যাবে না। নীলি আপা তার ভাইয়ের মেয়ের বিয়ে দিয়ে তাই যাবে। ভাবি, বিয়ে তো দিয়েই যাব, তবে শুধু নীরির নয়, আবিরেরও। আবিরের বিয়ে মানে? কই আমার ছেলে? ওর বিয়ে দেব গ্রামে।
নীলিমা আগমনে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে আবিরের বিয়ের কথা শুনে। আবিরের বড় মামি নীলিমাকে নিয়ে সোফায় বসালেন। নীরব, আশরাফ আর রাহুল সাহেব তিনজনের মুখের দিকে তাকিয়ে আছেন। আবিরের বড় মামি বলল, ও বুঝেছি, আমাদের রিধির সাথে আবিরের বিয়ে দেওয়ার কথা বলছো তাই না? কিন্তু সমস্যা হলো রিধি আবিরকে এখন একটু এড়িয়েই চলছে। ভাবি, আমি রিধির কথা তো বলিনি। আর রিধি কে যে আবিরকে এড়িয়ে চলছে? আমার ছেলের বিয়ে রিধির সাথে এমনিতেও দেব না, রিধি চাইলেও না বা আবির চাইলেও না। নীলি, তুমি হঠাৎ করে এসে কি সব বলছো? কিছুই বুঝতে পারছি না। আমি বলছি ভাই সাহেব, ব্যাপারটা কি? আমার মেয়ে জেরিনের সাথে আপনার ছেলে আবিরের বিয়ের কথা হচ্ছে এখন। নিশ্চয়ই সবাই এবার পুরো বিষয়টা বুঝতে পারছেন। আবির আর জেরিনের বিয়ে খুব শীঘ্রই। সোহেল আহমেদ বলল, তো এটা কোনো অফিস বা তোমার বাড়ি না, যখন যা ইচ্ছা বলবে। আমার ভাগ্নেকে নিয়ে তোমার মেয়ের সাথে বিয়ে দেব না, কোনোদিনও না। আমার ছেলের সিদ্ধান্ত আমার। আবিরের কার সাথে বিয়ে হবে কার সাথে হবে না সিদ্ধান্তটা আমার। কি হচ্ছে এসব? ভাই তো ঠিক বলেছে। তাছাড়া সবার পছন্দের ব্যাপার আছে তো। জেরিন যেমন মেয়ে তেমন আমাদের কারোর পছন্দ না। জেরিন সুন্দরী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, বাট জেরিন বউ হতে পারবে না আবিরের। আমি কারোর না বা হ্যাঁ শোনার জন্য আসিনি। আমি শুধু এটাই বলতে এসেছি আর আবিরকে নিয়ে যেতে এসেছি। আবির আর জেরিনের বিয়ে হবে, ব্যাস। কেন এমন জিদ করছো তুমি? কারো পছন্দের কথা বাদ দিলেও আবিরের তো পছন্দের ব্যাপার আছে। সবাই চুপ করো, আমি আবিরকে নিয়ে যাব আর জেরিনের সাথে বিয়ে। আম্মু, আমি রিদিকে ভালোবাসি। সবাই সিঁড়ির দিকে তাকালো। দেখে আবির এসে দাঁড়িয়েছে। ওর মাথায় ব্যান্ডেজ, রক্ত লেগে আছে, হাতেও ব্যান্ডেজ করা, মুখটা শুকনো, চোখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো। বোঝা যাচ্ছে আবির ঠিক মতো খায়নি, নিজের খেয়ালও নেয়নি। নীলিমা আবিরকে দেখে দৌড়ে যায়। আবির, কেমন আছো তুমি? ভালো নেই তুমি? গায়ে জ্বর, মাথায় ব্যান্ডেজ কেন? হাতে কি হয়েছে তোমার? তোমার ছেলে সবসময় ভালো থাকে আম্মু। ঠিক আছি। তুমি এখানে কখন এসেছো? আমাকে জানাওনি কেন? সব বলবো, আগে তুমি এখান থেকে চলো, ডাক্তারের কাছে চলো। তোমার মামা তোমাকে ঠিকভাবে খেতেও দেয়নি, তাই না? এখানে এই জন্য পাঠাতে চাইনি। চেহারার কি হাল করেছো একবার দেখেছো? দেখো, কেউ তোমাকে এই বাড়িতে আপন ভাবে না, তাই না? না মামা, না তোমার মামি। আম্মু, সবাই আমাকে ভালোবাসে, শুধু একজন বাদে। তবে টেনশন নেই, সেও আমাকে ভালোবাসবে। আর মামার বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিসের মামা? আমার কোনো ভাই নেই। আবির, তুমি চলো, তোমার মা কষ্ট পাচ্ছে দেখছো না? ওহ, তোমাকে তো বলা হয়নি, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেছে তোমার। মেয়েও দেখেছি তোমার জন্য। কে সে? ওই যে জেরিন। আবির অবাক দৃষ্টিতে তাকালো জেরিনের দিকে। জেরিন এগিয়ে আসে আবিরের দিকে। আবির জেরিনের থেকে চোখ সরিয়ে বলল, আমি জেরিনকে বিয়ে করব না আম্মু। আমি রিদিকে ভালোবাসি। রিদিকে না পেলে নিজেকে শেষ করে দিব। আবির, মায়ের মুখের ওপর না বলতে নেই। আম্মু, রিদিও আমাকে ভালোবাসে। তুমি প্লিজ জেরিনকে বোঝাও। তাই নাকি? আচ্ছা, রিধি যদি তোমাকে ভালোবাসে বা এখন সেটা স্বীকার করে, তবেই আমি জেরিনকে নিয়ে চলে যাব। আবির রিধির সামনে আসলো। কাপা কাপা হাতে রিধির হাত ধরল আবির। রিধি একবার জেরিনের দিকে তাকাই আর একবার নীলিমা বেগমের দিকে তাকাই। রিধি জানতো না নীলিমা বেগম আবিরের মা। নীলিমা রিধির দিকে তাকালো। আশরাফ আর নীলিমা একদিন নদীর পাড়ে বসে ভাবছিল অনেক কথা। নীলিমা বলেছিল, আশরাফ, দেখে নিও, আমাদের মেয়ে পুতুলের মতোই দেখতে মিষ্টি হবে। রিধি নাম রাখবো ওর।
নীলিমা অবাক হয়, কারণ রীতি আসলে পুতুলের মতোই সুন্দর হয়েছে। নামও নীলিমার দেওয়া, রীতি, কিন্তু বাচ্চারা এসব কিছুই জানে না। তুমি তাহলে রিধি? তো বলো, আমার ছেলেকে তুমি ভালোবাসো? কারোর দিকে না তাকিয়ে তোমার মনের কথাটাই বলো। রীতি চুপ থাকে। নীলিমা বেগম আবিরকে চুপচাপ থাকতে বলল ইশারায়। আবির রীতির হাত ধরে আছে। রীতিকে আবার বলল নীলিমা। বলো আবিরকে ভালোবাসো, আজ সিদ্ধান্ত তোমার। রীতি নীলিমার দিকে তাকালো। পাশে জেরিন দাঁড়িয়ে। জেরিন রীতির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। রীতি আবিরের মুখের দিকে তাকালো। রীতি কল্পনাতে তৃষা, চৈতি, সুপ্তি, মিম, জ্যোতি, মিথি সবার কথা ভাবতে লাগলো। মনে মনে বলল, আবির আমাকে ভালোবাসে না, সে একজন ফ্রড, নাটকবাজ। আই হেট হিম। কথাগুলো ভাবতে ভাবতেই রীতি জোরে ঝাঁকি দিয়ে আবিরের হাত ছাড়িয়ে নেয়। আবির অবাক হয়ে তাকালো রীতির দিকে। শুধু আবির নয়, বাড়ির মধ্যে থাকা সবাই রীতির দিকে তাকালো অবাক হয়ে। রীতি জোরে জোরে বলল, আমি আবিরকে ভালোবাসি না। আই হেট হিম। আই জাস্ট হেট হিম। আবিরের মুখটাও দেখতে চাই না আমি। অসহ্য লাগে আমার, পেইন হয়। কেন সবাই বুঝতে পারছো না আমার কথা? আই জাস্ট হেট হিম। কথাগুলো বলে রীতি দৌড়ে চলে যায় সেখান থেকে। নীলিমা বেগম আসতে আবির সাথে সাথে হাঁটু ভাঁজ করে বসলো নীলিমার সামনে। নীলিমাকে অবাক করে দিয়ে আবির বলল, আম্মু, হৃদি আমাকে ভালোবাসে। এখন হয়তো সে আমাকে হেট করছে, বাট আমি জানি সে আমাকে ভালোবাসে। আমাকে 7 দিন সময় দাও। তোমাকে? সোহেল, তুমি যাও, এটা আমার মায়ের বাড়ি, আমি এখানেই থাকবো এই 7 দিন। ওকে জেরিন, রোজ এসে আবিরকে দেখে যাবি, আয়। সোহেল আহমেদ কথাটা বলে জেরিনকে নিয়ে চলে গেল। এক এক করে সবাই নিজের ঘরের দিকে যেতে থাকে। আবির নিচে বসে তখনও কাঁদছে। নীরব সাহেব নীলিমার দিকে না তাকিয়ে চলে যাচ্ছে। নীলিমা ডাক দিল, নীরব সাহেব, আপনার কোনো সমস্যা নেই তো এখানে থাকছি বলে? আমার মেয়ের বিয়েতে সবাইকে দাওয়াত করা আছে, যে কেউ এসে থাকতে পারে। এখনো সেই আগের মতো করেই কথা বলেন, ভালো। আপনি আগের মতো আছেন। বাদ দিন, এসব নিয়ে পরে কথা বলা যাবে। সবাই চলে গেল। নীলিমা বেগম যাওয়ার আগে আবিরের কানের কাছে মুখ এনে বলল, এই প্রথম আমি তোমার চোখে কারোর জন্য রিয়েল লাভ দেখলাম। আবির ফ্লোরে বসে আছে। অব্র, তানজিম আর নিশাদ আসলো আবিরের পাশে। সরি আবির, আন্টিকে আমরাই ডেকে এনেছিলাম। ভেবেছিলাম। জানি আমি কেন ডেকেছিলি, বাদ দে এসব। আমি নানুমণির কাছে যাচ্ছি। আবির 4 তলায় ওর নানুমার রুমে আসলো। দরজা হালকা খোলা। আবির রুমে প্রবেশ করলো। দরজার বাইরে দাঁড়িয়ে আছে অব্ররা। নানুমা ঘুমোচ্ছে। আবির যেয়ে পাশে বসলো। নানুমায়ের কপালে হাত দিয়ে বুলিয়ে দিতে থাকলো। নানুমা না দেখেই বলে উঠল, আবির এসেছিস ভাই? নানুমণি। তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন রে? কাঁদছিস তুই? নানুমণি, এখানে আমার বন্ধু ছাড়া কেউ নেই। হয়তো ওরাই আমার কথা একটু ভাবে, কিন্তু আমি না সবার কথা ভাবি। তোমার কথা, মামার কথা, সবার। মানুষের এত কষ্ট কেন? ধুর গাধা ছেলে একটা, আমি আছি তো তোর সাথে। আর মানুষের কষ্ট তো কখনো শেষ হয় না, কিন্তু কষ্ট শেষ করতে হয়। একজন বিছানাগত মানুষের কষ্ট হলো সে বিছানা থেকে উঠতে পারে না। তার কষ্ট নিবারণের একটাই কারণ, মৃত্যু। মরে গেলেই সে দুনিয়ার এই কষ্ট থেকে মুক্তি পাবে। সব মানুষের মধ্যে কষ্ট আসে, মানিয়ে নিতে হয় আর কষ্ট দূর করতে হয়। সব মানুষেদের কাছে কষ্ট নিবারণের কারণ আছে, শুধু নিজেকেই তা খুঁজে বের করতে হবে। তুই দেখবি আজ কষ্ট পাবি, আগামীতে কতটা কষ্ট পেয়েছিলি তার থেকে বেশি খুশি হবি। নানুমণি, ভালোবাসা কি জানো? তোর নানু আমাকে জড়িয়ে ধরে প্রশ্নটা অনেকবার করতো, কিন্তু নিজেই তো জানি না ভালোবাসা কি। আবির একটু হাসলো।
ওর নানা নানি শিক্ষিত পরিবারে ছিল। নানু মা বেশ গুছিয়ে এই কথা বলে, কিন্তু আবিরের হাসির শব্দ ওনার কান এড়ালো না। আবিরকে প্রশ্ন করলো, হাসলি কেন নানু ভাই? ভালোবাসা বলে কিছুই নেই নানুমণি। না আছে ভালোবাসার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, ভালোবাসায় কোনো লজিক নেই। ভালোবাসা হয় কিভাবে কেউ জানেই না। মানুষ বেঁচে থাকে, তারপর মারা যায়। বাঁচা মরার মাঝে মানুষের শরীর থেকে কিছু কেমিক্যাল বেরিয়ে আসে। অক্সিটোনিস, লাভ হরমোন, সেরোটোনিন, হ্যাপিনেস হরমোন, এগুলো সব বায়োলজিক্যাল। ভালোবাসার কোনো চিহ্ন শরীরে নেই। ধুর বোকা, যখন তুই তোর প্রিয় মানুষের কাছে থাকবি তখন তোর মনে হবে তুই সেই মানুষটার সাথে আছিস যার জন্য তোর জন্ম হয়েছে। তোর মনে হবে তোর লাইফটা তখন ভীষণ বিউটিফুল। তোকে সেই সম্পূর্ণ করে ওকে ছাড়া লাইফের সব কিছু অসম্পূর্ণ মনে হবে। এটাই হলো ভালোবাসা, যা আসে কেমিক্যাল থেকে নয়, মন থেকে। ভালোবাসা হারাতে দিতে নেই, শক্ত করে ধরে রাখার শেষ চেষ্টাটুকু করে যেতে হয়। আবির ওর নানুমাকে জড়িয়ে ধরল। কিছু সময় কথা বলে বেরিয়ে আসে সেখান থেকে। নিজের রুমে এসে বসলো আবির। ফোন দিয়ে রিধির নাম্বারে কল দিল ও। লাগাতার ফোন দিতে থাকে আবির। 27 বার বাজার পর রিধি রিসিভ করলো। রিধি, সবার সামনে তুমি আমাকে ভালোবাসি বলনি, কিন্তু আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আপনি কি একটু শান্তিতে থাকতে দেবেন না? রিধি কথাটা বলে ফোন কেটে দেয়। আবির আবারও ফোন দিতে থাকে, কিন্তু রিধি ফোন অফ করে দিল। আবির ব্যালকনির দিকে আসলো। রিধি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বাড়ির পিছনের পাঁচিলের গা ঘেঁষে একটি কদম ফুলের গাছ। আবির রুমে থেকে বের হলো। রিধি রুমের সামনে এসে কয়েকবার টোকা দেয়। রিধি দরজা খুলে বলল, আপনি কি? তোমাকে ভালোবাসি বলতে আসিনি এখন। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তোমার রুমের ব্যালকনিতে যে পিছনের কদম ফুল গাছের দিকে তাকাও, দেখো না, ভালো লাগবে। আপনি এটা বলতে এত রাতে এখানে আসলেন? আমি ভাবলাম বৃষ্টির মধ্যে ভেজে গাছে উঠে আমার জন্য ফুল ফিরে আনবেন। সব ছেলেরা না কেবল ভালোবাসা মুখেই বলে, কাজে দেখায় না। রিধি কথাটা বলে আবিরের মুখের উপর দরজা আটকে দিল। আবির রিধি দরজায় টোকা দিতে যেয়েও থেমে যায়। রুমে চলে আসলো। ঘড়িতে তাকিয়ে দেখে রাত 12টা বেজে গেছে। বাইরে হালকা বৃষ্টি। আবির রুম থেকে বের হলো। রিধি ব্যালকনির দরজা খুলে বাড়ির পিছনের ওই কদম ফুল গাছের দিকে তাকালো। গুড়ি বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস রিধির মুখের উপর এসে বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। রিধি চোখ বন্ধ করে বৃষ্টিতে নিচে গিয়ে ভেজাতে থাকে। কিছু সময় পর চোখ খুলো রিধি। ব্যালকনি থেকে চলে আসতে যাবে এমন সময় তাকিয়ে দেখে আবির ফুল গাছের নিচে এগিয়ে যাচ্ছে। রিধি বোকার মতো আবিরের হেঁটে যাওয়া দেখছে। গায়ে টি শার্ট আর ট্রাউজার পরা। আবির কখনো গাছে ওঠেনি। কদম ফুল গাছের নিচে দাঁড়িয়ে সে উপরে তাকালো। ফুলগুলোর রাতের সময় আর ল্যাম্পোস্টের বাতির আলোয় অনেক বেশি চমৎকার লাগছে। আবির ঢিল হাতে নিল, ফুলকে লক্ষ্য করে ছুটতে থাকে। রিধি তিনতলা ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরের এমন পাগলামি দেখে হেসে ফেলল। পরক্ষণে নিজেকে বোঝাতে থাকে, কিন্তু আবিরের এমন বাচ্চামি স্বভাব নিয়ে ফুল পাড়ে দেখে রিধি না হেসে পারল না। রিধি মনে মনে বলল, ছেলেটি গাধা, ঢিল ছুঁড়ে কি ফুল পাড়া যায়? আবির ভিজে গাছে একবার ওঠার চেষ্টা করে, কিন্তু হাতে অনেক ব্যথা থাকায় কিছু দূর উঠেই ধপাস করে নিচে পড়ে যায়। রিধি এমন পড়া দেখে আর নিজেকে থামিয়ে রাখতে পারল না। একটু শব্দ করেই হাসলো, কিন্তু আবির অবধি এই হাসি পৌঁছয়নি। আবির 1 ঘন্টা ধরে ফুল পাড়ার চেষ্টা করলো, কিন্তু কিছুই হয়নি। বরং সে ভিজে আর কাদায় মাখামাখি হয়ে বিশ্রী করে ফেলেছে টি শার্ট। আবির ফিরে আসে। রিধিও ব্যালকনি থেকে চলে এসে ওয়াশরুমে ঢুকলো। কিছু সময় ধরে রিধি নিজেকে ওয়াশরুমের আয়নাতে দেখতে থাকে। মনে মনে বলতে থাকে, আচ্ছা, আমি যা করছি তা কি আদৌ ঠিক হচ্ছে? হতে পারে আবির আমাকে সত্যি ভালোবাসে। না, ও ভালোবাসে না, সবটাই ভালোবাসার মাইন্ড গেম। রিধি শুকনো ড্রেস পরে রুমে আসলো। বিছানা ঠিক করে শোয়ার প্রস্তুতি নিচ্ছিল।
তখনই ওর রুমে দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পেল ও। রিধি দরজা খুলে দেয়। তাকিয়ে দেখে প্রায় 100-এর বেশি কদম ফুল নিয়ে 2 হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে আবির। গায়ে কাদায় মুখ ভর্তি হয়ে কাদায় মুখ ভর্তি হয়ে আছে। অবশ্য কাদাগুলো 2 গালেই বেশি দেখা যাচ্ছে, ব্যান্ডেজে তেমন কাদাই লাগেনি। রিধি আবিরের এমন অবস্থা দেখে না হেসে থাকতেই পারল না। আবির হা হয়ে রিধির হাসি মুখের দিকে তাকিয়ে আছে। আবিরের গায়ে জ্বর ছিল। রিধি শব্দ করে হাসি দেখে আবিরের কাঁপুনি চলে যায়। আবিরের গায়ে জ্বর ছিল। রিধির শব্দ করে হাসি দেখে আবিরের কাঁপুনি চলে যায়। জ্বরটাও যেন কোথাও হঠাৎ করে উবে গেছে। আবির মন্ত্রপুক্তির মতো তাকিয়ে আছে রিধির দিকে। রিধি এমন শব্দময় হাসি শুনে বাড়ির অনেকেই ওর রুমের সামনে আসলো। এসে দেখে আবির কতগুলো কদম ফুল বৃষ্টির মধ্যে কাদা মেখে পেরে এনেছে রিধির জন্য। আর রিধি মিস্টার কাদা কুমারকে দেখে হাসতে হাসতে গড়িয়ে গড়িয়ে পড়ছে যেন। আবির বলল, একবার ফুল পাড়তে গিয়েছিলাম, কিন্তু ব্যর্থ হয়ে চলে আসি। আসার সময় মই পাই, মইয়ের সাহায্যে গাছে উঠে ফুল পারি। নামার সময় পড়ে যে কাদা লেগে গেছে, তুমি বলেছো তাই এনেছি। আর ইউ ম্যাড? আমি বললাম বলে কি আনতে হবে? আমি তো মজা করে বলেছিলাম। তোমার বলাটা মজা হলেও আমি ফুল এনেছি, এটা সিরিয়াস। ফুল বাড়িয়ে ভালোবাসি বলতে আসিনি। আমাকে ঘৃণা করো, অপমান, গালি যা খুশি দিতে পারো, শুধু তুমি কি আমার এই 7 দিনের বন্ধু হবে? প্রমিস, 7 দিন পর তোমার সামনে কখনো আসবো না, প্লিজ। বন্ধু তো হওয়াই যায়। ওকে, ফুলগুলো দিন। রিধি আবিরের থেকে ফুলগুলো নিল। সবাই অবাক হয়েছে। আবিরের পাগলামি দেখে সবাই মনে মনে অনেক কিছু বললেও আবির যে ঋতুকে বন্ধু বানিয়ে ফেলেছে এইটাই বড় কথা। আবির খুশিতে লাফ দিয়ে ছুটির রুমে চলে যায়। ওর সব অসুস্থতা যেন চলে গেছে। আবির এবার তার ভালোবাসার জন্য প্লে বয়ের সব ট্রিক্স কাজে লাগাবে। এতদিন ফান করে কাজে লাগিয়েছে, এবার থেকে সে নিজের ভালোবাসার জন্য কাজে লাগাবে। আবির বুঝতে পারে সকাল হয়েছে। সে চোখ বন্ধ করে শুয়ে আছে। এই প্রথমবার আবিরের খুব সকালে ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভাঙবেই বা না কেন, খুব জোরে যে মাইকে গান বাজছে। সকালের আলো ফুটতেই আবিরের কাজিনেরা আর বন্ধুরা এসে সাউন্ড বক্সে বিয়ে উপলক্ষে গান বাজিয়ে চলেছে। আবির চোখ না খুলে কান পাতল। গান হচ্ছে। আবির কানের উপর বালিশ দিয়ে রাখে। হঠাৎ অনুভব করে ওর পিঠে কে যেন হাত রেখেছে। আবির কল্পনা করে রিধি ওর পাশে এসে বসেছে। রিধি চোখ না খুলেই রিধি বলে ডাকলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। আবির বালিশ সরিয়ে চোখ খুলে দেখালো, দেখে নীলিমা বেগম বসে আছে আবিরের পাশে। আবির তাড়াতাড়ি ওর মায়ের কোলে মাথা রাখলো। নীলিমা বেগম চুলগুলো আলতো করে ধরে বলতে থাকে, তুমি রিধিকে অনেক ভালোবাসো, তাই না রে? আম্মু, মানুষ 2টি কারণে প্রেমে পড়ে। একটা শারীরিক গঠন দেখে, সাথে বাহ্যিক সৌন্দর্য দেখে। আর একটা হলো মানুষের বুদ্ধিমত্তা দেখে, চতুরতা দেখে। তুমি তাহলে রিধির প্রেমে কেন পড়েছো? জানি না মম, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড উইথ মি, বাট এটা জানি আমি রিধিকে ছাড়া যেন অসম্পূর্ণ। আচ্ছা, আজ থেকে তোর দিন শুরু। আই উইশ তুই বা তোর ভালোবাসাটাই যেন জিততে পারে। যা, তোর মামার মেয়ের বিয়ে, তোর দায়িত্ব আছে। দেখ গ্রামে কেমন বিয়ে হয়, আমি তোর নানুমার সাথে দেখা করে আসি। নীলিমা বেগম কথা বলে রুম থেকে বেরিয়ে যায়। আবির বিছানা ছেড়ে উঠল। আজকে অনেকটা সুস্থ লাগছে আবিরের। এই সুস্থতার পিছনে কারণ হলো রিধি। রিধি গত রাতে হেসে কথা বলেছে, এই জন্য আবির খুশি। আবির অবাক হয়, মেয়েদেরকে পাত্তা না দেওয়া ছেলে আজ প্রিয় মানুষের হাসি দেখে খুশিতে অসুস্থতা সেরে গেছে। নীলিমা বেগম ওর মায়ের রুমে যেতে থাকে। আবির ওয়াশরুম থেকে বের হলো।
আজ ওর মামাতো বোন নিরির বিয়ে, সবাই অনেক ব্যস্ত। এই দিনের জন্যই আবির ঢাকা থেকে গ্রামে এসেছিল। আবির পাঞ্জাবি আর পায়জামা পরে বের হয়, গলাতে একটি ওড়না পেঁচানো। উঠানে যেয়ে দেখে সবাই রং মাখামাখি করছে। রীতিকে পিছন থেকে তিশা রং মাখিয়ে দিয়ে দৌড়ে চলে যায়। আবির রীতিকে দেখে সেদিকে যেতে থাকে। আবির খুব কাছেই চলে যায় রিধির। রীতি হাতে রং নিয়ে ঘুরতেই আবিরের ডান গালে রঙের হাত পড়ে যায়। রীতি কিঞ্চিত আকস্মিকতায় পড়ে যাচ্ছিল। আবির ডান হাত দিয়ে রিধির কোমর জড়িয়ে ধরল। রিধিও আবিরের কাঁধ জড়িয়ে ধরে। দুজন দুজনের চোখের দিকেই তাকিয়ে আছে, কেউ কোনো পলক ফেলছে না। এই যেন মনে হচ্ছে হিন্দি কোনো রোমান্টিক সিরিয়ালের দৃশ্য। চারপাশে চিৎকার, মিউজিকের শব্দ, কোনোটাই যেন ওদের কানে যাচ্ছে না। অরিয়াপু আসলো সেখানে। দুজনকে এমনভাবে দেখে জোরে কাশি দিয়ে উঠল। সরি, আমি আপনাকেই দেখিনি। ভালোই তো লাগছিল। দেখুন, আমার কোনো ইচ্ছে নেই আপনার পাশে পাশে থাকার। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। রিধি, তোমার কাছে স্মার্টনেস দেখানোর কিছুই নেই, কারণ তুমি তো অলরেডি পটে আসো। ও প্লিজ, এসব সস্তা কথা আমাকে বলবেন না তো। আমার প্রচণ্ড বিরক্ত লাগে। কাল রাতে ফুল এনে দিয়েছিলেন, হেসে কথা বলেছি, তার মানে এই নয় যে আপনাকে ভালো লাগতে শুরু করেছে। আপনি সবসময় আমার কাছে বিরক্তিকর। কবে যাবেন এখান থেকে আপনি? আমি গেলেই কি তুমি হ্যাপি থাকবে? থাকবো, অনেকটাই হ্যাপি থাকবো। আচ্ছা। আবির মন খারাপ করে সেখান থেকে চলে আসলো। সারা রাত ভেবেছে রীতি হয়তো তাকে একটু হলেও পছন্দ করা শুরু করেছে, কিন্তু ওর ধারণা ভুল। সে রিধির কাছে সবসময় অবহেলিত ছিল, আছে এখনো। মন খারাপের কারণ দূরে সরিয়ে দেয় আবির। সে রিধিকে নিজের করে নেবেই, এজন্য রং হাতে নিয়ে রিধির কাছে যাই। রিধিকে পিছন থেকে ডাকে। রিধি ঘুরতেই রঙের পুরো বাটি যায় রিধির মাথার উপর ঢেলে দেয় আবির। রিধি রাগে চিৎকার দিয়ে দৌড়তে থাকে। আবির সামনে দৌড়চ্ছে। রিধি পিছন থেকে বলা শুরু করলো, দাঁড়ান বলছি। আমাকে পিছন থেকে রং লাগানোর সাহস কারণে আপনাকে ধরতে পারলে আপনার খুন করব আমি। আমাকে তুমি খুন করতে পারবে না। খুব পারবো। খুন করার জন্য যখনই তুমি হাত বাড়িয়ে দিবে, আমি তোমাকে দৌড়ে যেয়ে শক্ত করে জড়িয়ে ধরবো। তখন দেখবা তুমি আমাকে কেমন করে খুন করো। আবারও স্মার্টনেস দেখাচ্ছেন। আশরাফ সাহেব আবির আর রিধির রং খেলা দেখছে। পাশে নীলিমা এসে দাঁড়িয়েছে। কিছুটা দূরে নীরব সাহেব বিয়ের কাজ নিয়ে ব্যস্ত আছেন। ওনার সাথে আবিরের বাবাও আছে। আশরাফ সাহেবকে বলল, আবির রিধিকে ভালোবাসে অনেকটা, কিন্তু রিধির অ্যাটিটিউডটা একটু বেশি। মোটেও না। আবির যে কতগুলো মেয়ের সাথে ফ্লার্ট করে বেরিয়েছে, সেসব জানার পর রিধি যে ওর সাথে কথা বলে, এটাই তো অনেক বড় কিছু। তুমি হলে কি করতে? ভালোবাসা থাকলে সবটা মেনে নিতাম। ও তাই নাকি? দেখছিলাম তো ক্লাসে একটি মেয়ের সাথে পড়া নিয়ে কথা বলছিলাম। এক সপ্তাহ রাগ করে আমার সাথে কথা বলনি, সেটা কি তাহলে অ্যাটিটিউড ছিল না? চুপ করো তো, রিধিকে একটু বোঝো। কেন বোঝাবো? ভালোবাসায় অনুরোধ বোঝানো এইসব ব্যাপার চলে না, যা আসে সবটা মন থেকে। রিধির মনে আবির পারবে ভালোবাসা জোগাতে, সেখানে আমার বোঝানোর মতো তো কিছু নেই। আবির কষ্ট পাচ্ছে। 7 দিন পর কিন্তু সত্যি আবির রিধির থেকে হারিয়ে যাবে। পারবে না। ওরা দুজন গল্প করতে থাকে। রিধি হাঁপিয়ে গেছে, তবু আবিরকে ধরতে পারেনি। সবাই কত মজা করছে। আবির রিধির থেকে কিছুটা দূরে যেয়ে বসলো। চারপাশে তাকাচ্ছে আবির। হঠাৎ চোখ আটকে যায় অব্র আর অরির দিকে। আবির তাকিয়ে আছে সেদিকে। অব্র অরির হাত ধরল। সাথে সাথেই অরি অব্রের গালে চড় বসিয়ে দেয়। আবির বসা থেকে উঠে দাঁড়ালো। হেঁটে অব্রের দিকে যেতে থাকে। রিধিও দেখে আবির সেদিকে হেঁটে যাচ্ছে। তাড়াতাড়ি রীতি আবিরের পিছনে এসে দাঁড়ায়। রং ছুটতে যাবে আবিরের দিকে, তার আগ মুহূর্তে আবির অব্রকে ডাকলো। রীতি থেমে যায়। অব্রদের কাছে যেয়ে দাঁড়ালো আবির। কি হয়েছে? অরিয়াপু তোকে চর কেন মারলো?
আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করেছি, আপনাকে না। অভ্র বল, কেন তোকে উনি চর মারলো? বাদ দে আবির, চল। তুই বলবি কি হয়েছে? আসলে কালকে ওরকে প্রপোজ করেছিলাম, সে গ্রহণ করে, কিন্তু সত্য দেয় ওকে না বলে টাচ করা যাবে না, মানে হাত ধরা যাবে না, বেশি ফোনে কথা বলা যাবে না, জ্বালানো যাবে না, অনেক রকমের সত্য দেয়। কিন্তু আজ সকালে ওরিকে রং মাখা মুখ দেখে ওকে ছুঁয়ে দেওয়ার প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল, তাই পিছন থেকে এসে ওর হাতের আঙুলটি ছুঁয়ে মাত্র সে ঘুরে তাকিয়ে আমাকে চড় দেয়, কারণ আমি তার সত্য ভঙ্গ করেছি। আবিরের মুখে রাগের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। অপরের হাত ছেড়ে দিল ও। অরির দিকে তাকিয়েই অরি বলল, অভ্র, অরিকে একটা চর মার গালে, কারণ সেও তোকে স্পর্শ করেছে চরের মাধ্যমে। সো তুইও একটা চর দে। শুনুন, ভালোবাসলেই হাত ধরতে হবে কেন? আপনার হাত ধরলেই কি ভালোবাসা নষ্ট হয়ে যাবে? ভালোবাসার সম্পর্কে শর্ত থাকতে নেই, কারণ এটা আসে মন থেকে। আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে আপনি আপনার হাজবেন্ডকেও ভালোবাসার সময় শর্ত প্রয়োগ করবেন, যে বাসরাতে যেন আপনাকে টাচ না করে। ভালোবাসা মানে হাতের আঙ্গুলের সাথে আঙ্গুল মিলিয়ে একসাথে হেঁটে যাওয়া। ভালোবাসা মানে কাঁধে মাথা রেখে বৃষ্টি নয়তো বিকেলের সৌন্দর্য দেখা। ভালোবাসা হয় শর্তহীন। ভালোবাসা মনকে নিয়ন্ত্রণ করে। কেউ যখন খুব বেশি পরিমাণে কাউকে ভালোবাসে, তখন সে তার মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মন চায় তার সঙ্গ দিতে, তাকে কারণে অকারণে জ্বালাতে, ইচ্ছে করে দূরে থাকলে হুটহাট করে ফোন কলে বিরক্ত করতে। এগুলো সবটাই মনের চাহিদা। আপনি আপনার আম্মুকে ভালোবাসেন। আপনার আম্মু কি আপনাকে বলেছিল খাবারের জন্য তাকে যেন না জ্বালাতে? বলেছিল তাকে যেন জড়িয়ে না ধরতে? বলেছিল কি আপনি অসুস্থ হলে তাকে যেন না ডাকতে? বলেনি, কারণ ভালোবাসার সম্পর্ক কোনো বিজনেসের এগ্রিমেন্ট নয় যে মানতে হবে। কাউকে লিমিট ছাড়া চাওয়া বা জ্বালানোটাই ভালোবাসা। এই জ্বালানোর পরিমাণটা যখন কমা শুরু হয়, তখনই ভালোবাসার পরিধি কমতে শুরু করে। আপনার মতো মেয়েকে ভালোবাসা তো দূরে থাক, আপনার সাথে অব্রের মতো ভালো একটা ছেলের কথা বলে, এটাই তো আপনার ভাগ্যের ব্যাপার। নিজেকে বড় তখনই ভাববেন যখন 10 জন মানুষ আপনাকে বড় বলবে। আপনি যে সৌন্দর্যের বড়াই করছেন, এমন অনেক বেয়াদব ছেলে আছে, হঠাৎ করে আপনার মুখে অ্যাসিড ছুঁড়ে দিয়ে পালিয়ে গেল। কি করবেন তখন? অ্যাটিটিউড দেখাবেন? বা কোনো একটি গ্যাং এসে আপনাকে তুলে নিয়ে গেল, তখন কি? তো সব ভোলে না কামড়ের কথা। কিছু মেয়ে আছে আপনার মতো অ্যাটিটিউড দেখায়, সেখানে ভালোভাবে বললেই তো পারে অনেক কথা, কিন্তু বলে না কেন? ছেলেরা কি শুধু? চল অব্র, এমন ভালোবাসার দরকার নেই। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে আসলো। অব্রও চলে আসে সেখান থেকে। অরি আর রীতি বোকার মতো তাকিয়ে থাকে আবিরের চলে যাওয়ার দিকে। অরি সেখান থেকে চলে আসলো। আবির, তানজিম, নিশাত আর অব্র দাঁড়িয়ে আছে সেখানে। অব্র আবিরকে জড়িয়ে ধরল। সকাল গড়িয়ে দুপুর হলো। সবাই রেডি হয়ে আছে। পরের বাড়ি থেকে বর্ষহ যাত্রীরা আসছে। মেয়েরা সবাই গেটের কাছে দাঁড়িয়ে আছে। আবির রীতির দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। রাকিবের পাঞ্জাবির কলার টেনে ধরে বলল, তোকে বারণ করেছিলাম হৃদির থেকে দূরে থাকতে। হৃদি শুধু আমার। কিন্তু আমি তো রিধির। এই, এটা বিয়ে বাড়ি, ঠিকভাবে কথা বল, বুঝেছিস? সে ভুল কিছু বলছে নাকি? রাকিবকে আমার পছন্দ হয়, সো আমি কার সাথে কথা বলবো, কি বলবো, সেসব নিয়ে আপনি বলার কে? আমি কেউ না। না। কথাটা বললে হৃদি সেখান থেকে চলে গেল। রাকিব কলার ছাড়িয়ে নিয়ে আবিরের শার্টের বোতাম ঠিক করতে করতে বলল, শোন, তুই আমাকে চিনিস না। ওইদিকে তাকা, সুজন ভাইকে দেখছিস? তোকে মারার জন্য ওনাকে নিয়ে এসেছি। হৃদি এখন আমার,
তাই কেটে পড়, বিয়ের পর তোকে বোঝাবো শালা ওয়েটার। কথাটা বলে রাকিব চলে যাচ্ছিল। আবির পাশে থাকা একটা টেবিলের উপর থেকে শরবতের গ্লাস নিয়ে রাকিবের নতুন পাঞ্জাবিতে ছুঁড়ে মারল। রাকিব মারতে আসলেই আবির ওর হাত ধরে বলল, সরি স্যার, আমি তো ওয়েটার, তাই ভুল করে আপনার গায়ে শরবত পড়ে গেছে। সরি স্যার, মাফ করবেন। ওই কুত্তার। শোন, ঠিকভাবে আমাকে ডাক। তোর আর আমার মধ্যে না আমার মা বাবা আসবে, আর না তোর মা বাবা আমাদের মধ্যে আসবে না। মনে রাখিস, নিজ এলাকায় 10 জন লোক এনে বাপগিরি সবাই দেখাতে পারে, এটা হলো তোর পাওয়ার। আর তোর এলাকায় আমি একা যে দাদাগিরি দেখাবো, এটা হলো আমার পাওয়ার। কিন্তু তুই আমাকে কিছুই বলতে পারবি না, আর আমি তোকে মেরেই আসবো। যা, সোজা চলে যা, খেতে বস, না হলে মাংস চিবানোর মতো শক্তিও তুই পাবি না। মনে রাখিস তুই এইসব। রাকিব চেয়ে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলো। অব্র এসে বলল, আবির তুই বরং রাকিবদের টেবিল থেকে দূরে থাক। তোর মামা কিন্তু এখন কোনো ঝামেলাতে যেতে চাইবে না, আমি দেখছি ওদের টেবিল। অব্র কথাগুলো বলে ভাতের গামলা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সবাই খাবার টেবিলে যেয়ে বসেছে। আবির মাংসের গামলা হাতে নিতেই বেশ জোরে সবাই শুনতে পেল কতগুলো গাড়ির হর্ন, আর গাড়িগুলো আবিরের মামা বাড়ির সামনে এসে থামলো। সবাই চুপচাপ হয়ে গেল। রাহুল সাহেব সহ নীরবেরা এগিয়ে যায়। আবির বাড়ির মধ্য থেকে দেখলো রাষ্ট্রপতি এসেছে এখানে। পিছনে ওনার এক গাদে সিকিউরিটি। তবে রাষ্ট্রপতি সিকিউরিটি গার্ডদের এখান থেকে যেতে বলল। রাষ্ট্রপতি এখানে রাহুল সাহেব নিজেই দাওয়াত করে এনেছেন, কারণ রাহুল সাহেবের বেস্ট ফ্রেন্ড উনি। সবাই রাষ্ট্রপতিকে দেখে অবাক হলেও আবির অবাক হয়েছে রাষ্ট্রপতির সাথে আসা ওনার মেয়েকে দেখে। অরিন এসেছে সাথে। আবির বড় একটা ঢোক কিনল, আর অরিন এখানে সবচাইতে বেশি স্টাইলিশ সাজুগুজু করে এসেছে। ছেলে সহ মেয়েরাও অরিনকে হাঁ করে দেখছে। নিশাত, অব্র, তানজিম এসেছে আবিরের কাঁধে হাত রাখলো। অব্র বলল, আবির মেয়েটাকে পটিয়ে দিত, তুই যা চাইবি এনে দেওয়ার চেষ্টা করব। না রে ভাই, আমাকে দে, তোকে সব দেব। আমি বাদ হয়ে যাব কেন? এই চুপ কর, বেশি স্টাইলিশ আর সুন্দর মেয়েদের পটাতে নেই। পড়বে কম, ভাব নেবে বেশি, মজা নেবে আরো বেশি। লেভেলে আসো, লেভেল অনুযায়ী পটাও। আমারও লেভেল নাই আমার উপরে কাউকে পটানোর। আমি কি লুসিফার সিরিজের দেবতা লুসিফার নাকি, যে মেয়ে আমাকে দেখলেই পটে যাবে? তোদের জিএফ আছে, তবু এমন করছিস হারামি। আবির চোখ নামিয়ে নিল। রাহুল সাহেব ভিআইপি প্যান্ডেলে নিয়ে গেলেন ওনাদেরকে। আশরাফ সাহেব আবিরের কাছে আসলেন। আবির গরিবের বিয়েতে এত বড় লোক আসবে ভাবা যায়? তোমার আব্বু আম্মু সেখানে আছে, সাথে আমাদেরকেও থাকতে হবে। সোহেল সাহেবও আসছে সাথে, ওনাদের মেয়েরাও আছে। ঘটনা হলো রিধিকে নিয়ে আমাকেও সেখানে যেতে হবে, বাকি ছেলেরা এদিকে সামলে নেবে। তোমরা 4 জন আমাদের এখানে আসো, তোমার আব্বু যেতে বলেছে। আচ্ছা। আবিরের কথা শেষ হতেই নিশাত বলল, দোস্ত, আগে আমি শরবত নিয়ে যাচ্ছি, তোরা থাক। নিশাত তাড়াতাড়ি শরবত নিয়ে চলে যায়। নিশাত অরিনের আশেপাশে একবার ঘুরল। মেয়েটা যেমন আকর্ষণীয় তেমনই সুন্দরও, কথাও বেশ চমৎকার। নিশাত এক দেখাতেই ফিদা। নিশাত ফিরে আসলো। তানজিম মাথায় গাচ্চা মেরে বলল, হারামি, এভাগে বলেছি, তুই কি সব করে বেড়াচ্ছিস? দোস্ত তোরা থাক, আমি মিষ্টি নিয়ে যাই। তানজিম যেও একইভাবে অরিনের উপর ফিদা হয়ে ফিরে আসলো। রিধি এই ছেলেগুলোর কাণ্ড দেখে মনে মনে হাসছে। রিধি আবিরের অপেক্ষায়, কারণ রিধি জানে আবিরের সেই অরিনকে পটানোর বা ইমপ্রেস করার চেষ্টা করবে। তানজিম ফিরে এলো। ও দোস্ত, কি সুন্দর রে মেয়েটা, কেন যে আগে দেখলাম না? হুট বেদব, তোর গফের বলে দিব। দোস্ত তোরা থাক, আমি প্লেট নিয়ে যাই, সবাইকে পরিবেশন করে আসি। যাস নে, আরে আছে সেখানে। সকালে ব্রেকআপ হয়ে গেছে, থাকতো। অব্র যে একবার অরিনের দিকে তাকালো। অরি আর চোখে অব্রকে দেখলো, বাট অব্র পাত্তা না দিয়ে অরিনকে সব রকম সুবিধা দিতে থাকে। অরিনের আশেপাশে ঘুরঘুর করতে থাকে। অরি দেখে রেগে আগুন হচ্ছে। অব্র ফিরে আসলো। দোস্ত মেয়েটাকে চাই, কিছু কর। চুপ থাক তোরা,
চল ভাত নিয়ে যাই, আমরা সবাই যাব এবার। ওকে। রিধি দরজার দিকে বারবার তাকাচ্ছে, আবির আসছে কি না চেক করছে, কারণ রিধি আবিরকে কারণ দেখিয়ে আরো বেশি কথা শোনাতে পারবে। রিধি দেখলো আবির আসছে, সাথে বাকি 3 জনও আছে। রাষ্ট্রপতি আবিরকে দেখেই কাছে ডাকলো। আবিরকে দেখে অরিন হা হয়ে যায়, কারণ অরিন জানতো না এখানে আবির আছে। অরিন মনে মনে বলল, ছেলেটা কত কাজের, একবার ফটোগ্রাফি করে বেড়ায় আর একবার মানুষের অনুষ্ঠানে কাজ করে বেড়ায়। গুড। আবির, এদিকে আসো। জি স্যার, কেমন আছেন? ভালো। দেখো না, বিয়ের দাওয়াত পেয়ে গেলাম। বন্ধু আছে এখানে, সাথে বন্ধুর বড় ভাই নীলি ভাবি, সবাই বেশ আড্ডা দিতে পারবো। তোমার কাজ শেষ হলে তুমি চলে যাও তাড়াতাড়ি। জি স্যার। রিধি আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এখনো অবধি অরিনকে দেখেনি। রিধি অবাক হচ্ছে আবিরকে দেখে, কারণ রিধি ভেবেছিল বাকি ছেলেদের মতো অরিনকে আবির ইমপ্রেস করার চেষ্টা করবে, কিন্তু না, এমন হচ্ছে না। আবির তো মেয়েটার আশেপাশে দূরে থাক, একবারও তাকাচ্ছেও না। অরিন মনে মনে ভাবছে, ছেলেটা কত ভীতু, আব্বু আছে পাশে দেখে আমার দিকে তাকাচ্ছেও না, আমার আশেপাশে আছেও না, আমার আশেপাশে আসছেও না, ভীতু একটা। খাবারের পর্ব শেষ হয়। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। বরযাত্রীরা বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। অরিন দাঁড়িয়ে আছে। সেরিন আসলো অরিনের পাশে। হ্যালো মিস্টার হিরো, আমাকে পাত্তা দিচ্ছ না কেন? এখানে আসার পর কত ছেলে প্রপোজ করেছে আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না? এখনো 6 দিন আমার সময়, সো এই 6 দিনে আমার থেকে দূরে থাকো। দূরে তো থাকবো না, বরং তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আবির সেখানে থেকে চলে যায়। অব্র, তানজিম আর নিশাত অরিনের আশেপাশে ঘুরছে। অব্র অরিনকে দেখছে। চৈতে আসলো সেখানে। অব্রকে বলল, অব্র ভাইয়া, আপু তোমাকে ডাকছে। আপু? কোন আপু? অরি আপু ডাকছে। কেন? আমি কি জানি, অরি আপু বলল তাই আসলাম। অব্র অরিনের কাছে আসলো। অব্রকে অবাক করে দিয়ে অরি অব্রের হাত ধরল। অব্র অরির দিকে তাকিয়ে আছে। অরি বলল, হে হে, আবির ঠিকই বলেছিল, ওর প্ল্যানটাই কাজে লাগলো। তবে এবার সত্য কথা বলি, আবির যেমনই হোক, ও আমার কাছে গ্রেট একজন। তোমাকে আমি ভালোবাসি। আমি এমন একজন ছেলে, ভালোবাসতে নামে মেয়েদের শরীরে হাত দেবার। আমি এমন একজন ছেলে, ভালোবাসার নামে মেয়েদের শরীরে হাত দিব, রুমে নিয়ে ইচ্ছে মতো ব্যবহার করব। ভালোবাসার ভয় খুঁজো না, বিশ্বাস খুঁজো। ঠিক আছে। আপাতত ওর কাজ করুক, আমি আর তুমি প্রেম করি। চলো বাইরে ঘুরতে চাই। অব্র আর অরি বাইকে করে চলে যাচ্ছে ঘুরতে। আবির দূর থেকে দেখছে সব। এদিকে মিম আসলো নিশাতের কাছে। নিশাত ভাইয়া, ইভা আপনাকে ডাকছে। সত্যি? ওকে যাচ্ছি। নিশাত ইভার সামনে আসলো। ইভা রাগী গলায় বলল, একটাতে হয় না, কয়টা লাগে? আরে তুমি তো পাত্তা দিলে না, তাই চান্স নিচ্ছিলাম। ফাজিল ছেলে। আচ্ছা সরি। আমিও সরি। ওকে চলো তোমাকে আমাদের গ্রাম দেখাই, কিছুক্ষণ পর চলে আসবো। আগে ভালোবাসি বলো। বলবো, চলো আগে আমার সাথে। ভয় নেই, বিশ্বাস রাখো শুধু। আছে। নিশাতও বাইক নিয়ে বের হলো। সাথে ইভা আছে। দূর থেকে এদিকে দেখলো নিশাত আর ইভা চলে যাচ্ছে ঘুরতে। আবিরও দেখলো। বেচারা তানজিম পাশে কোনো বন্ধু না পেয়ে ওর গফকে ডাকলো। তানজিম বেরিয়ে যায় সেখান থেকে। আবির হাসতে থাকে। সব বন্ধুদের একটা একটা করে ভালোবাসা চলে এসেছে, খালি ওরটা এখনো আসলো না। আবির রিধির কাছে গেল। রিধি, আই লাভ ইউ। বিরক্তিকর লাইন। এক সময় এটাই প্রিয় হবে, সাথে এই মানুষটা। টপ নেও না। চলো না ঘুরতে যাই, বন্ধুরা সবাই গিয়েছে। ও হ্যালো মিস্টার, কি ভাবছেন আমাকে? নিজের গভ ভুলেও না,
আর আমার কোনো ইচ্ছে নেই ঘুরতে যাওয়ার, আপনার সাথে তো কখনই না। কেন এমন করছো? আপনাকে আমার বিরক্ত লাগে খুব, তাই। রিধি, একদিন কষ্ট পাবা তুমি। চুপ, অসহ্য করছিলে, বেদব একটা শয়তান মার্কা ছিলে, জানতো সামনে থেকে। রিধি আবিরকে ধাক্কা দেয়। আবির কিছুটা সরে গেল। রিধি চলে যাচ্ছে। আবির পিছনে ঘুরেই দেখলো সেখানে রাকিব এসেছে। রাকিব রিধিকে বলল, গ্রামটা দেখাবেন একটু? অবশ্যই, এখানে একটা সুন্দর জায়গা আছে, চলুন যাই। আচ্ছা চলুন, আপনার কাজিনগুলোকে নিয়ে যাই। কেন? আসলে ভেবে দেখলাম আমি একটা ছেলে, আপনি একটা মেয়ে, দুজনে তেমন কোনো পরিচিত নেই। যদি কোনো অঘটন ঘটে, তাই আপনার ভয় যেন না হয় সে কারণে সবাইকে নিয়ে যেতে চাইলাম। ইউ আর সো গুড, আই লাইক ইউ। রিধি কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। রাকিব আবিরের দিকে তাকিয়ে চোখ টিপ মারল। রাকিব বলল, কি বুঝলি? রীতির মনে তুই নয়, আমি আসতে যাচ্ছি। সেটা সময় বলে দিবে। রাকিব চলে যায়। আবির একটা টেবিলে জোরে লাথি দিল। টেবিল হুড়মুড় করে পড়ে যায়। তখনই মিউজিক বেজে ওঠে। কেউ টেবিল পড়ার শব্দ শুনতে পেল না। আবির ঠিকঠাকভাবে গুছিয়ে নিল। টেবিল গোছানো শেষ করেই সে উঠে দাঁড়ায়। তখনই সামনে দেখে অরিন দাঁড়িয়ে আছে। হ্যালো মিস্টার ফটোগ্রাফার। হাই গায়িকা। আপনি তো বেশ কাজের ছেলে, এখানে নিশ্চয়ই ফটোগ্রাফির কাজে এসেছেন। ফটোগ্রাফি আর পুরো বাড়ি ডেকোরেটরের কাজে এসেছি। কি করব বলুন, সব কাজ করতে হয়। ঘরে বাবা অসুস্থ, মা সেলাইয়ের কাজ করে, একটা ছোট বোনও আছে, কোনো কাজ করে না, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে। তার আর আমার পড়াশোনার খরচ সব আমাকেই চালাতে হয়। আপনার আব্বুর দোয়াতে কোনো রকম দিন চলছে। আপনার অনেক কষ্ট। আমি আব্বুকে বলে আপনার চাকরির ব্যবস্থা করে দেব। ধন্যবাদ, বাট স্যারকে আপনি কিছু বলবেন না। আপনার সাথে কথা বলেছি, এটা শুনলে তিনি আমাকে জেলে পুরে দেবে। প্লিজ কিছু বলবেন না। আবির তাড়াতাড়ি কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অরিন আবিরের এমন ভীতু স্বভাব দেখে হেসে ফেলল। আবির বাড়ির বাইরে চলে আসলো। মিউজিক বাজতে শুরু করেছে। অরিজিতের পাস্তা উয়াগে গানটা রিমিক্স করে বাজছে। আবির বাইক নিয়ে মেন বাজারে আসলো। ড্রিঙ্কসের দোকানে যেয়ে ইচ্ছে মতো বিয়ার খেতে লাগলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। বিয়ের যাত্রীরা চলে গেছে নিরিকে নিয়ে। ব্যস্ততার জন্য কেউ আবিরকে খোঁজেনি, খুঁজবেও বা কী করে। আবিরের ফোন অফ। বিয়ারের দোকান থেকে বের হলো আবির। ফোন অন করতেই নীলিমা বেগমের কল আসতে থাকে। কল অ্যালার্ট করা ছিল আবিরের, এই জন্য মায়ের 7টা মিস কল উঠল। অপ্রের অনেকগুলো কল, সাথে তানজিম আর নিশাতের কলও আসলো। রাষ্ট্রপতি স্যারের কলও এসেছে। আবির ফোনের ঘড়িতে তাকিয়ে দেখে রাত 10টা বেজে গেছে। আবির বাইকে উঠে বসলো। আশেপাশে তাকাই। একটা ফুলের দোকান দেখা যাচ্ছে, এখনই বন্ধ করবে। আবির বাইক নিয়ে দোকানের সামনে যায়। নেশায় পুরো মাতাল হয়ে আছে আবির। জড়ানো কণ্ঠে বলল, তাজা ফুল পাওয়া যাবে? স্যার, রাতে তাজা ফুল থাকে না, তবে ম্যানেজ করে দিতে পারবো। টাকা লাগবে বেশি। কত টাকা? 100 পিস নিলে 1500 টাকা লাগবে। একদম টাটকা, কারণ দোকানের পিছনেই আমার ফাঁকা জায়গা, ওখানে ফুল লাগানো। আপনি দাঁড়ান, আমি তোড়া বানিয়ে দিচ্ছি, সাথে জারবারা আর রজনীগন্ধাও দিচ্ছি। টাকা লাগবে না সেটার জন্য। দোকানদার চলে যায় ফুল আনতে। আবির দিদির কথা ভাবতে থাকে। আমি তো ওকে ঘুরতে যেতে বলেছিলাম, সে কেন আমার সাথে গেল না? সে কেন রাকিবের সাথে গেল? রাকিবকে কি ও পছন্দ করে? রিদি কি তাহলে আমাকে সত্যিই ভালোবাসে না? আবিরের আবার রাগ চেপে বসলো মাথায়।
বাইক থেকে নামলো ও। দোকানের সামনে থাকা খালি ফুলের বালতি দেখলো। বিরক্তি আর রাগ দিয়ে বালতিগুলো লাঠি দিয়ে দূরে ফেলা শুরু করলো আর চিৎকার করে বলল, রিধি, আমি তোমাকে ভালোবাসি। লোকজন সবাই দাঁড়িয়ে আবিরের মাতলামো দেখছে। আবির সবার দিকে তাকিয়ে বলল, কি দেখছেন? যান নিজের কাজে, ব্লাডি পাবলিক। দোকানদার তোড়া বানিয়ে নিয়ে এলো। এসে দেখে ওর দোকানের অবস্থা খারাপ। আবির ফুলগুলো হাতে নিল, মানিব্যাগ বের করে দোকানদারের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। দোকানদার মানিব্যাগ চেক করে দেখলো সেখানে 10,000 টাকা। দোকানের অবস্থা আর ফুলের দাম দিয়ে ওর খরচ হয়েছে 4,000 টাকার মতো। বাকি টাকা বেশি পেয়ে দোকানদার বেশি খুশি হলো। নীরব মামাদের বাড়িতে সবাই একসাথে বসে আছে, কারণ আবির এখনও ফেরেনি। কল দিয়েছে অনেকেই, কিন্তু রিসিভ করেনি। আবির বাড়িতে আসলো। বাইকটা কোনো রকম স্ট্যান্ড দিয়েছে ও। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। হাতে অনেকগুলো ফুল। নেশায় বোধ হয়ে আছে আবির। জোরে জোরে রীতি বলে ডাকলো আবির। সবাই ওর কাছে আসতে থাকে, কিন্তু আবির চিৎকার করে বলল, ডোন্ট টাচ মি, আই ওয়ান্ট টু জাস্ট রিধি। আবির, তুই নেশা করেছিস? করেছি। রিধি আমার সাথে কেন ঘুরতে যায়নি? ও কেন ওই রাকিবের সাথে গেল? কেন সে আমাকে এত বেশি অবহেলা করছে? কেন এড়িয়ে চলছে? রীতি আসলো আবিরের সামনে। আবির টলতে টলতে হেঁটে রীতির সামনে এসে দাঁড়ায়। রীতির লম্বা চুলের কয়েকটা ওর মুখের উপর এসে পড়েছে। আবির ফু দিয়ে সেগুলো সরিয়ে দেয়। রীতির সাথে সাথেই নাক চেপে ধরল, কারণ আবিরের মুখ থেকে করে ড্রিঙ্কসের গন্ধ আসতে থাকে। রীতি বলল, এমন নেশাখোর ছেলের সাথে কথা বলবো না আমি। কথাটা বলে রীতি চলে যেতে চাইল। আবির ওর হাত ধরে ফেলে। রীতি আবার আবিরের দিকে তাকায়। আবির ওর হাতে থাকা ফুলগুলো বাড়িয়ে দেয়। আবির বলল, রাকিব একটা ফুল এনেছিল তোমার জন্য, আমি তোমার জন্য 100টা ফুল এনেছি। ওর একটা ফুল গ্রহণ করেছিলে, আমারগুলোও নাও। না, নেব না। কেন নিবে না তুমি? আমার ইচ্ছে তাই। ওর ফুল তাজা, টকটকে লাল ছিল তাই। আমারটাও তো তাজা আছে। ও দাঁড়াও, লাল নেই তাই তো? আবির গা থেকে শার্ট টেনে ছিঁড়ে ফেলল। গোলাপের কাঁটা তুলে নিয়ে বুকের উপর জোরে টান দেয়। রক্তও বের হতে থাকে। আবির আঙুল দিয়ে রক্ত তুলে ফুলের উপর রাখে। অভ্র এগিয়ে আসতে থাকে। আবির বলল, আমার আর রিধির মাঝখানে এখন কেউ আসবে না। কেউ কোনো কথা বলল না আর। সবাই চুপচাপ গোল হয়ে দাঁড়িয়ে আবির ভালোবাসার পাগলামি দেখতে থাকে। সবাই বুঝে ফেলেছে আবির রীতিকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু রীতির বুঝতেই পারছে না আবিরের ভালোবাসাটা। তারপর আবির ওর বুক থেকে নেওয়া লাল রক্ত গোলাপে লাগিয়ে নিল। রীতির দিকে মাতাল অবস্থায় সেগুলো বাড়িয়ে দিল। শুধু রীতি নয়, সেখানে থাকা সবাই আবিরের এমন পাগলামি দেখে অবাক হচ্ছে। আবির ফুল সামনে ধরে বলল, এবার আমার ফুল তাজাও আছে আর লালও আছে। তুমি আমার ফুল নিতে বাধ্য। আমি নেব না, আমি যাচ্ছি। আবির রীতির হাত আবার টেনে ধরল। জোরে চিৎকার দিয়ে বলে উঠল, এই কোথায় যাচ্ছিস তুই? আমার কথা এখনো শেষ হয়নি। আমি। চুপ, কোনো কথা বলবি না তুই। রাকিব দেখতে সুন্দর, আমিও দেখতে সুন্দর। সে স্মার্ট, আমি ডাবল স্মার্ট। তার যা আছে আমার সব আছে। সে তোকে ভালোবাসে না, উপরে উপরে ভালোবাসা দেখায়। আমি তোকে ভালোবাসি, ভিতর থেকে ভালোবাসি। সে ফুল দিলে নিতে পারিস, আমি দিলে কেন নিবি না? আমার তো ওর থেকে কম কিছু নেই। ওই সেমরি, কিসের এত অহংকার তোর? 1000টা প্রপোজ পেয়েছিস। ছেলেরা পাগলামি করেছে, তোকে পাওয়ার জন্য কত কিছুই না করেছে। গাদা গাদা ছেলেরা পিছনে ঘোরে, এই বলে এত অহংকার করিস? তোর অহংকার আমি। কথাটা শেষটা করেই আবির রীতির হাত জোরে টান দিয়ে নিজের কাছে আনলো রীতিকে। কিছু বোঝার আগেই সবার সামনে আবির রীতির ঠোঁটের 1 মিনিটের বেশি সময় ধরে চুমু খেল। আবির ফ্লোরে বসে কাঁদতে থাকে। যা, তোর অহংকার নিয়ে তুই থাক, কখনো তোর সামনে আসবো না আমি। আজকের পর থেকে তুই আবিরের থেকে মুক্ত। তোকে বলতে চেয়েছিলাম অনেক কথা,
বলতে চেয়েছিলাম মিছিলেও প্রেম হোক, ভেমে যাক মোহ। তুমি সেজো ব্যারিকেড, আমি বিদ্রোহ, কিন্তু আর ইচ্ছে নেই। এই কুকুর ছেলেটা তোকে নিয়ে আর পাগলামি করবে না আর তোকে বিরক্ত। তোর আর রাকিবের মধ্যে সে আসবে না কখনো। ভালো থাকিস, চলে গেলাম তোর থেকে। আবির কথাগুলো শেষ করে উঠে দাঁড়ায়, ফুলগুলো ফ্লোরে ছুঁড়ে মারল। কোনো দিকে না তাকিয়ে সে সিঁড়ির দিকে এগিয়ে যায়। চলে পড়ে যাবে তার আগেই অব্র, নিশাত আর তানজিম এসে ধরল। আবিরকে ধরে নিয়ে ওর রুমে যায়। রিধিও নিজের রুমে আসলো। রাকিবের নাম্বারে ফোন দিল ও। সবটাই রাকিবকে জানালো রাকিব বলল, আবির শালা তোমাকে কিস করেছে, ও তোমাকে চুয়েছে, ওকে আমি মেরে ফেলবো। না থাক, তেমন কিছু না, ও মাতালা অবস্থায় ছিল। আচ্ছা, সে দেখা যাবে। রিধি রাকিবকে একটু একটু করে পছন্দ করা শুরু করেছে, আর রাকিব ওর প্ল্যান অনুযায়ী কাজে গিয়ে নিচ্ছে। রাকিবের মনে ছলনার ভালোবাসা, আর আবিরের মনে সত্যিকারের ভালোবাসা। ভালোবাসা কেন অন্ধ তা রীতি এখন বুঝতে না পারলেও এটাই হতে যাচ্ছে। ভালোবাসা বড়ই অদ্ভুত, কখন আসে কেউ বুঝতে পারে না, কিন্তু যখন চলে যায় তখন কষ্টের গল্প বানিয়ে যায়। সেই কষ্টের গল্পে থাকে দুজনের কাটানো ভালো সময়ের মুহূর্তগুলো। একটা সম্পর্ক যত গভীর, একটা সম্পর্কে দুজন ততটা হ্যাপি। ঠিক সেই একটা সম্পর্ক যখন শেষ হয়, সেই গভীরতম আর খুশি থাকার মুহূর্তগুলো হয়ে যায় কষ্টের বিষয়। তাই সহজ করে বলা যায়, সুখ মানে দুঃখ। যার জীবনে যত বেশি সুখ আছে, সে পরবর্তীতে তত বেশি কষ্টে থাকবে। প্রকৃতপক্ষে সবাই খুশি হয়, কিন্তু খুশি প্রকাশের সময় আর মুহূর্তটা থাকে না। 25 বছরে যার একটা দামি বাইক প্রয়োজনে খুশি থাকবে, কিন্তু তখন সে পাবেন। 50 বছর পর যখন সে বাইক পাবে, তখন আর খুশি হওয়ার মুহূর্তটা থাকবে না। আবির বিছানায় টান হয়ে শুয়ে পড়েছে। পিটপিট করে তাকাচ্ছে ও। ওর রুমে রিয়া, আশরাফ, নীলিমা, রাহুল, অব্ররা আছে। আবির শব্দ করে হাসতে হাসতে বলল, অব্র, এই প্রথমবার খুব বেশি কষ্ট পেলাম রে। এই প্রথমবার মনে হচ্ছে নিজেকে মেরে ফেলি। এই প্রথমবার নিজেকে খুব বেশি নির্যাতন করতে ইচ্ছে হচ্ছে। সব আছে আমার, শুধু ভালোবাসাটাই নেই। ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছি আমি। কেউ বুঝছে না আমাকে, না মা আর না রিধি। দেখলি না, মা নিজেই আমার কষ্ট দূর করার থেকে বাড়িয়ে দিয়েছে জেরিনকে ডেকে। ওনাদের ছোটবেলার অভিমানে আমি আজ ফেঁসে গেলাম। হারিয়ে যাব তোদের থেকে খুব তাড়াতাড়ি। তখন দেখব সবাই কেমন থাকে। আমার আর কিছু চাই না, না রিধিকে চাই আর না মায়ের ভালোবাসা। কিছুই লাগবে না আমার। আবির একা একা বকতে বকতে ঘুমিয়ে পড়েছে। সবাই আবিরের কষ্ট দেখে কেঁদে ফেলল। রুম থেকে সবাই এক এক করে চলে যায়। মাঝরাতে দরজা ঠেলে ভিতরে কেউ একজন প্রবেশ করেছে। সে হলো তিশা। তিশা আবিরের পাশে এসে দাঁড়ালো। আবিরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে আস্তে করে বলল, সরি আবির, আমার প্ল্যানের জন্য আজ তুমি এত কষ্ট পাচ্ছ। আমি এমনটা চাইনি। ভেবেছিলাম অ্যাকশন নেব, তোমার প্রমাণগুলো দিয়ে সবাইকে দেখাবো। মেয়েরা তোমাকে বকা দেবে, তোমার থেকে হারিয়ে যাবে, এটাই চেয়েছিলাম। কিন্তু কখনো বুঝিনি তুমি এসবের মধ্যে কাউকে এত বেশি ভালোবেসে ফেলেছো। তোমার ভালোবাসা দেখে আমারই কষ্ট হচ্ছে। নিজেকে এভাবে মেরে ফেলো না আবির, প্লিজ নিজেকে সামলে রেখো, পারলে মাফ করে দিও। তিশা রুম থেকে চলে যায়। কিছু সময় পর চৈতি আর সুপ্তি আসলো আবিরের রুমে। আবিরের বিছানার পাশে দাঁড়ালো। সুপ্তি বলল, আবির ভাইয়া, সরি, মাফ করে দিও। কখনো কারো জন্য এত কষ্ট হবে বুঝিনি। ভালো থেকো তুমি, নিজের খেয়াল রেখো। আবির, তুমি আমাকে ঠকিয়েছো। খুব রাগ হয়েছিল তোমার উপরে। আমার মন, আমার ভালোবাসা নিয়ে তুমি খেলা করেছো। ভেবেছিলাম তোমার ক্ষতি করতে, চেয়েছিলাম তোমাকে বিশাল রকমের শিক্ষা দিতে, কিন্তু এতটাও কষ্ট দিতে চাইনি আমি তোমাকে। কামনাও করিনি তুমি এমন করে কষ্ট পাও। নিজের খেয়াল নিও আবির। ওরাও রুম থেকে বের হয়ে গেল। পরের দিন 12টাকে আবিরের ঘুম ভাগলো। আবির তাকিয়ে দেখে ও কালকের শার্ট পরে আছে।
চুলগুলো এলোমেলো। পাশে দাঁড়িয়ে আছে অব্র, তানজিম আর নিশাদ। অব্র ডাকছে, আবির ওঠ, 12টা বেজে গেছে প্রায়, এখনো ঘুমিয়ে আছিস? ওইদিকে অনেক ঘটনা ঘটে গেছে। আমার ফোন কোথায় রে? নে ধর। আবির ফোন বের করলো, রাফাতকে কল দিল। রাফাত সাথে সাথে রিসিভ করলো। আবির ঘুম ঘুম কণ্ঠে বলল, গ্রামের বাজারে এসো, আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিও, দেশের বাইরে চলে যাব। জি স্যার। আবির ফোন কেটে দিল। ফোন বালিশের পাশে রেখে বিড়বিড় করলো, তোরা যা, আমি একটু ঘুমাবো, তারপরে চলে যাব তোদের শহর আর এই দেশ ছেড়ে। অব্র বলল, আরে পাগলামি করিস না, ওদিকে ঘটনা ঘটে গেছে। কি ঘটনা বল। রিদিকে এসে রাকিব নিয়ে গেছে সকালে, এরপর রিদির ফোন অফ, তোকে খুঁজে পাচ্ছি না। রাকিবের বাড়ি তো খোঁজ নিয়েছে, ও আর পারভেজ মিলে নাকি কোথাও গেছে, রিদি ওদের সাথে আছে। ও, থানায় যেতে বল, তোরাও যে খোঁজ, যা তো ঘুমাবো। কি হয়েছে তোর, এমন করছিস কেন? রিদিকে খুঁজে পাচ্ছি না, প্লিজ তুমি একটু হেল্প করো। আবির উঠো। সরি আঙ্কেল, আমি কোনো রিদিকে চিনি না। কি বলছো আবির? আবির ওঠো, এক্ষুনি যাও রিধিকে খুঁজে আনো। আবির বিছানা থেকে উঠে দাঁড়ালো, সবাইকে বলল, আচ্ছা বাইরে যান, আমি আসছি। আবির মায়ের দিকে কিছু সময় তাকিয়ে থেকে ওয়াশরুমের মধ্যে চলে গেল। বেশ খানিকটা পর বের হলো ও। কালো প্যান্ট, সাদা শার্ট, বেল্টের সাথে ইন করে নিল। কালো কোট, হাতে ঘড়ি, পায়ে শু পরে নিল ও। বডি স্প্রে দিয়ে ক্যামেরা আর গিটার নিয়ে বের হলো আবির। ড্রয়িং রুমে আসতেই সবাই তাকিয়ে দেখছে আবিরকে। রাহুল সাহেব এগিয়ে এসে প্রশ্ন করল, এভাবে কোথায় যাচ্ছিস? আপাতত ওনাদের রিদিকে খুঁজতে, তারপর? খোঁজার পর জানাবো। গাড়ির চাবিটা দাও। আবির এমন গম্ভীরময় কথা কখনো বলেনি। গাড়ির চাবি নিল ও। কাউকে আর কিছু বলল না। অভ্রকে এসে আস্তে গলায় বলল, নানুমনির সাথে কথা বলিয়ে দিবি আমাকে, আসি। আবিরের এমন রহস্যময় কথার আগামাথা কেউ বুঝতে পারেনি। আবির বেরিয়ে পড়ে। রাহুল সাহেবের প্রাইভেট গাড়ি নিয়ে বের হলো। আর রাফাতকে কল দেয় আর রাকিবদের উপজেলা এমপির নাম্বার কালেক্ট করে নিল। উপজেলা এমপিকে ফোন দিল ও। নিজের পরিচয় দিতেই উনি বসা থেকে উঠে দাঁড়ালেন। তাড়াতাড়ি আবিরকে বলল, স্যার কি লাগবে বলুন স্যার। আপাতত সুজন নামের আপনাদের থানায় একজন মাস্তান টাইপ কেউ আছে, ওর নাম্বার লাগবে। স্যার সুজন তো আমার লোক, কি করেছে বলুন। আপনাকে তার বর্ণনা করার জন্য ফোন দেয়নি, তাড়াতাড়ি করুন। ওকে স্যার। আবিরকে নাম্বারটা পাঠিয়ে দেয় তিনি। রাফাতকে আবার ফোন দিল আবির। স্যার আমরা ঢাকা থেকে এসেছি, আপনার কাছে আসছি। একটা নাম্বার দিচ্ছি, লোকেশন ট্র্যাক করে আমাকে পাঠাও। ওকে স্যার। 1 মিনিটের মধ্যে রাফাত আবিরের কাছে সুজনের নাম্বারের লোকেশন পাঠিয়ে দিল। মেন বাজারের শেষ দিকে একটা এলাকার নাম্বার শো করছে। আবির গুগল ম্যাপ ওপেন করে দেখে নিল সেখানে পৌঁছতে ওর কতক্ষণ লাগবে। 1 ঘন্টার বেশি সময় লাগবে গাড়িতে। আবির প্রাইভেট স্পিড তুলে জোরে টান দেয়। বেশ গতিতেই গাড়ি চালাচ্ছে ও। 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গেল। আবির গাড়ি থেকে নামলো। একটা চায়ের দোকানে রাকিব আর পারভেজকে বসে থাকতে দেখে। সুজন নেই, বাট সুজনের নাম্বার লোকের আশেপাশেই করছে। আবির ধীর পায়ে হেঁটে গেল দোকানের সামনে। রাকিব, দেখ সময় নেই আমার কাছে, 5 ঘন্টা পর ফ্লাইট, জলদি বল রিদি কোথায়? কে দিথি? কোন দিথি? ভাই তোকেই তো চিনি না আমরা। আবির আশেপাশে তাকালো। অনেকগুলো ছেলে বসে আছে। একটা ছেলে দাঁত বের করে হাসছে। আবির চায়ের গরম পানির কেটলি ধরে মুখ খুলল। ছেলেটার দিকে পানিগুলো ছুঁড়ে মারল ও। সাথে সাথেই সব ছেলেগুলো হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে পড়ল। আবির দোকান থেকে বের হয়। বড় একটা হাই তুলে ঘাটটা কয়েকবার মুচড়ামুচড়ি করলো। ঘুম ঘুম চোখ নিয়ে বলল, এখানেই 1 ঘন্টা লেট হবে। এ রাকিব, রিদি কোথায় বল, তাকে নিয়ে চলে যাচ্ছি। এত সহজ? শালা গন্ধ শুকে এখানে চলে এসেছিস, তোকে আজকে ফিরতে দিচ্ছি না, ওই মার ওকে।
একটা ছেলে আবিরের দিকে এগিয়ে আসতে থাকে। আবির খুব জোরেই লাথি দিল, ছেলেটা ছিটকে পড়ে যায়। আবির হকি স্টিক তুলে নেয়। আরও একটা ছেলে এগিয়ে আসে, আবির স্টিক দিয়ে পেটানো শুরু করে। এভাবে সবার সাথে হিরোদের মতো মারামারি করে থামলো ও। পারভেজ আর রাকিব এসে দাঁড়ালো সামনে, সুজন পিছনে এসে দাঁড়ায়। পারভেজ এগিয়ে আসে আবিরের দিকে। আবির কোমর থেকে পিস্তল বের করে পারভেজের পায়ে উড়ে গেল। আবির স্টিক নিয়ে রাকিবের কাছে আসলো। রাকিব দৌড়তে যাবে, আবির স্টিক দিয়ে পায়ে জোরে বাড়ি দেয়। রাকিব মাটিতে পড়ে গেল। আবির লাগাতার রাকিবকে মারা শুরু করে। রাকিব প্রায় আত্মরা অবস্থায় চলে আসলো। আবির ফোন বের করে, রাকিবকে ভিডিও করতে থাকে, আবার বলে, নে এবার বল। কিছু করিনি, সত্যি বলছি। মেয়েটা বেশ নাচর বান্দা, চেয়েছিলাম নষ্ট করতে, কিন্তু তুই মাঝখানে চলে এসেছিস। শুধু ড্রাগস দিয়ে ওকে রুমে আটকে রেখেছি। সুজন ভাই আসতে একটু দেরি করতে ঝামেলা বেঁধে গেছে। গ্যাংরেপ করার জন্য ওকে আজ ভুলিয়ে ডেকে এনেছি, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল এটা, যা পূরণের জন্য এত কিছু করতে হয়েছে। তবুও শালিকে টাচ অব্দি করতে পারেনি। ওকে যখন এখানে আনি তখন সে বুঝতে পারে কি হতে যাচ্ছে। সে চিৎকার শুরু করে দেয়। কয়েকটা চর দিয়ে রুমে আটকে রাখি। এরপর যখন ওর কাছে যায়, ও আমাকে কিছুতেই ওকে ছুটতে অব্দি দেয়নি। শেষে রাগে ওকে কয়েকটা চর দিই, তারপর ডাক্তার ইঞ্জেকশন দিয়ে রুমে আটকে রেখেছি। রাকিবের কথা শেষ হতেই আবির পুলিশকে ফোন দেয়। কয়েক মিনিট পর পুলিশ আসে সেখানে। আবির ওর কার্ড দেখিয়ে বলে, ওদেরকে থানায় নিয়ে যেয়ে আপাতত সুস্থ করবেন, তারপর আবার আদমরা করে চালান করে দিবেন। পুলিশেরা রাকিবকে নিয়ে চলে যায়। আবির 2 তলা বাড়ি খুঁজে বের করে। রুমের দরজায় তালা দেওয়া। রাকিবের থেকে চাবি নিয়ে রেখেছিল আবির। দরজার ওপাশে রীতি বসে আছে, ওর জ্ঞান ফিরিয়ে, কিন্তু স্বাভাবিক নেই ও। চুলগুলো এলোমেলো হয়ে আছে। দরজার শব্দ শুনে রীতি ভয়ে চুপসে যায়। ওদিকে নীরব, আশরাফ ও বাড়িতে সবাই অনেক চিন্তা করছে। আবির বুঝেছিল রাকিব কিছু করলে সুজনকে ডাকবেই, কারণ বিয়ের দিন রাকিব সুজনের উপর ভরসা দিয়ে অনেক কথা বলেছিল। তাই সুজন যেখানে, রাকিব সেখানেই থাকবে। এই জন্য খুঁজে পেয়েছে ওদের সবাইকে। আবির দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। রীতি আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলুন, ওরা অনেক খারাপ। আবির রীতির থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। রীতির ফোন রুমের এক পাশে পড়ে আছে। রীতি হয়তো নেশার ঘরে থাকায় ফোনটাও দেখেনি খেয়াল করে। আবির রীতির সাথে কোনো কথা না বলে ওর হাত ধরল, হাত ধরে টেনে আনলো বাহিরে। একটা দোকানের সামনে নিয়ে যেয়ে ঠান্ডা পানি কিনলো। রীতির মুখে ছিটিয়ে দিতে থাকে আবির। রীতির ড্রাগসের নেশা একটু একটু যেতে থাকে। দোকানদারের থেকে আবির আইসক্রিম কিনল। রীতির দিকে বাড়িয়ে দিয়ে পড়ল, আইসক্রিম খান, নেশা আস্তে আস্তে চলে যাবে। রীতি আইসক্রিম খেতে থাকে। আবির আশেপাশে তাকায়। ঝালমুড়ির দোকান খুঁজে পেল ও। দোকানের বিল মিটিয়ে ঝালমুড়ির দোকানে এসে দাঁড়ায় রীতিকে নিয়ে। মামা, অনেক বেশি ঝাল, আর সামান্য মুড়ি দিয়ে ঝালমুড়ি মাখিয়ে দিন তো। আবিরের কথা মতো মামা অনেক ঝাল দিয়ে মুড়ি মাখিয়ে দিল। রীতির দিকে বাড়িয়ে দিয়ে খেতে পড়ল। রীতি শান্ত মেয়ের মতো আবিরের আদেশ পালন করছে। চুপচাপ ঝাল দেওয়া ঝালমুড়ি খেতে থাকে। অতিরিক্ত ঝালের কারণ ড্রাগসের নেশা একদমই চলে গেছে। কাঁচা ঝাল পারে না এমন কোনো কাজ নেই। দোকান থেকে একটা স্পিড ক্যান এনে রীতির হাতে দিয়ে বলল, আসুন গাড়িতে। আবির গাড়ি চালাচ্ছে। রীতির সামনে সিটে বসে আছে হেলান দিয়ে। আবির কোনো কথা বলছে না, গাড়ি চালাতে থাকে। রীতির হঠাৎ মনে হলো আবির তাকে আপনি করে বলেছে। তারপর আবির গাড়ি চালাচ্ছে, রীতি পাশেই বসে আছে। এখনো ঝালে ওর গাল জ্বলছে। রীতি বলল, এত ঝাল দিয়ে কেউ ঝালমুড়ি খায়? আবির কোনো কথা বলল না, এমনকি রীতির দিকে তাকালোও না। সামনের দিকে তাকিয়ে আবির গাড়ি চালাতে থাকে। রীতির মনে পড়ে আবির ওকে আপনি করে বলেছে। রীতি আবিরের দিকে তাকায়। গায়ে কোট প্যান্ট, বেশ পরিপাটি হয়ে আছে আবির। অনেক বেশি স্মার্ট লাগছে আবিরকে। রীতি বলল, আপনি আমাকে আপনি করে বলছিলেন? কেন? চাই না বিরক্তির কারণ হতে, তাই। রীতি কোনো কথা বলল না। দুজন একই গাড়ির পাশাপাশি সিটে বসে থাকলেও যেন অপরিচিত। আবির গাড়ির মিউজিক চাললো।
দেবের রংবাজ মুভির অরিজিতের গাওয়া গান। আবির, গাড়ি এখানে রাখছো কেন? আবির গ্রামের প্রবেশের রাস্তায় গাড়ি থামালো। ওর সিকিউরিটি আর সহকারীরা এসে এখানেই দাঁড়িয়ে আছে। দুপুর হয়ে গেছে। আবির গাড়ি থেকে নামলো, গিটার আর ক্যামেরাগুলো সাথে নিল। একটা ছেলে এসে ড্রাইভিং সিটে বসলো। আবির জানালার কাছে এসে ছেলেটাকে বলল, ঠিকভাবে বাসায় পৌঁছে দিও, আর টিপস রাফাতের থেকে নিও। এই হলো বাইকের চাবি। গাড়ি থেকে নেমেই বাইক নিয়ে সোজা ঢাকা এসে বাড়িতে রেখে দিও। সাবধানে গাড়ি চালাবে, সবাই চিন্তা করছে। যাও। ড্রাইভিং সিটে থাকা ছেলেটাকে আবির কথাগুলো বলে চলে যেতে থাকে। ছেলেটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রীতি ডাক দেয় আবিরকে। আবির, কোথায় যাচ্ছেন আপনি? আবির পিছনে তাকালো না। রাফাত সামান্য গাড়ির দরজা খুলে দিয়ে দাঁড়িয়েছে। আবির সেই গাড়িতে যেয়ে বসলো। রীতিদের গাড়ি ততক্ষণে চলা শুরু করেছে। রীতি বারবার নতুন ছেলেটাকে বলছে, ও কোথায় যাচ্ছে? কেন আপনি আমার সাথে যাচ্ছেন?